নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার চলে এসেছি নতুন একটা গল্প সঙ্গে করে। আজ তোমরা শুনবে তোমাদের প্রিয় একেনবাবু সিরিজের গল্প, সুজন দাশগুপ্তর কলমে বেসুরো বেহালার পরের কাহিনী। আজ আমাদের সঙ্গে একেনবাবুর ভূমিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র ৩ বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো কিংবা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইবটা করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করতেও ভুলো না আমাদের সমস্ত গল্পের আপডেটস নিয়মিত পেতে। তাহলে চলো শুরু করা যাক একেনবাবু সিরিজের নতুন গল্প, সুজন দাশগুপ্তর কলমে বেসুরো বেহালার পরের কাহিনী। আমার এক স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, নাম ওডিন সেকো। আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র হলেও ওডিনের বয়স হয়েছে আমার থেকে মাত্র কয়েক বছরেরই ছোট। নানা ঘাটের জল খেয়ে আবার কলেজে ঢুকেছে। অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে মেরিল্যান্ডে এক এনার্জি রিসার্চ সেন্টারে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করত। বেশ কয়েক বছর ছিল সেখানে। তারপর কি মনে হতে আবার ডিগ্রি কোর্সে ঢুকেছে। কথাবার্তায় ভদ্র, মন দিয়ে কাজ করে। এবার আমার গ্র্যান্টে ফুল টাইম অ্যাসিস্ট্যান্টশিপের টাকা নেই। ফুল টাইম অ্যাসিস্ট্যান্টরা সপ্তাহে 20 ঘন্টা কাজ করে, আর সেই সঙ্গে পড়াশোনা। আমার গ্র্যান্টে যা আছে তাতে অর্ধেকই দেওয়া যায়। ওই টাকায় ওর চলছিল না। প্রমথর কেম ল্যাবের এক অ্যাসিস্ট্যান্ট 3 মাসের ম্যাটারনিটি লিভ নিয়েছিল। ডিপার্টমেন্ট হেডের সঙ্গে কথা বলে প্রমথ ওকে আরও 10 ঘন্টার কাজ ম্যানেজ করে দিল। ফলে আমাদের প্রতি ওডিনের কৃতজ্ঞতার অন্ত নেই। দরকারে অদরকারে এগিয়ে এসে সাহায্য করে। আমার ঘরের এক কোণে ওর জন্য ডেস্ক আর চেয়ার রাখা থাকে। কিছুদিন আগের কথা, ওডিন আর আমি অফিসের কাজ করছি। আমার বন্ধু প্রীতম এলো। প্রীতমের সঙ্গে কলকাতায় বিএসসি পড়েছিলাম। পাশ করেই ও আমেরিকাতে চলে এসেছিল, তবে যোগাযোগটা ছিন্ন হয়নি। আমি যখন নিউ ইয়র্কে প্রথম এলাম, প্রীতমই খোঁজ খবর করে আমার সঙ্গে এসে দেখা করেছিল। অফিসের কাজে মাঝে মাঝেই ওকে এদিকে আসতে হয়। সময় থাকলে আমাকে হ্যালো বলে যায়। আমার বন্ধু হলেও প্রীতম একেবারে অন্য জগতের ছেলে। থাকতো আলিপুরে অভিজাত পল্লীর এক বিশাল বাড়িতে। অঢেল পয়সাওয়ালা ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। মায়ের পরিবার আরও বড় লোক। মায়ের ঠাকুরদা অর্থাৎ প্রীতমের দাদুর বাবা যৌবনকালে কেনিয়াতে গিয়ে একটা ছোটোখাটো দোকান খুলেছিলেন। সেখান থেকেই রকেটের গতিতে তার উত্থান। ক্যাম্পার ইন্ডাস্ট্রি এখন একটা বিশাল কনগ্লোমারেট। অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক থেকে শুরু করে আইটি, বায়োটেক, কি নেই তার মধ্যে। ক্যাম্পার ইন্ডাস্ট্রির অফিস শুধু কেনিয়াতেই নয়, ইউরোপ, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। হেডকোয়ার্টার অবশ্য নাইরোবিতে। প্রীতম রয়েছে কোম্পানির নিউ ইয়র্ক অফিসে। দাদু মারা যাবার পর প্রীতমের বড় মামা গুরুবচন সিংই ক্যাম্পার ইন্ডাস্ট্রির প্রধান। কয়েক বছর হলো নিউ ইয়র্কে এসেছেন এদিকের অপারেশনটা বাড়ানোর জন্য। আমার ধারণা প্রীতমকে ট্রেনিং দিচ্ছেন যাতে নর্থ আমেরিকার ভারটা প্রীতমকে দিয়ে যেতে পারেন। প্রীতমের মামা হওয়ার সুবাদে উনি আমাদেরও আঙ্কেল, আর ওর স্ত্রী আন্টি। ওরা থাকেন ট্রাইবেকা অঞ্চলে একটা পেন্ট হাউসে। প্রীতম এসেছিল ওর মামার হয়ে আমাদের নেমন্তন্ন করতে। ক্যাম্পার ইন্ডাস্ট্রির স্ট্রং রুমে রাখা কিছু গোপন নথি চুরি হচ্ছিল মাঝে মধ্যে। কিভাবে সিকিউরিটিকে ধোঁকা দিয়ে কাগজপত্র সরানো হচ্ছিল সেটা খুঁজে বার করবার জন্য প্রীতমের বড় মামা প্রাইভেট ডিটেকটিভের খোঁজ করেছিলেন। কারো কাছ থেকে একেনবাবুর নাম শুনে যোগাযোগ করেন। তখন অবশ্য প্রীতমের সঙ্গে আমাদের পরিচয়ের কথাটা উনি জানতেন না। আর ব্যাপারটা এতটাই গোপনীয় ছিল যে প্রীতমও এই চুরির খবরটা জানত না। রহস্যটা উদ্ঘাটন করতে একেনবাবুর লেগেছিল মাত্র 2 দিন। চোরকে হাতে নাতে ধরতে পারেননি ঠিকই, কিন্তু সিকিউরিটি ব্যবস্থায় একটা বড় সড় গলদ আবিষ্কার করেছিলেন। সেই সুযোগটাই চোর নিয়েছিল, তাতে সন্দেহ নেই। একেনবাবুর সাহায্য নিয়ে সিকিউরিটির সেই ফাঁকটা সুরক্ষিত হলো। যেসব তথ্য চুরি হয়ে গেছে সেগুলো তো গেছে, কিন্তু আরও চুরি হওয়া আটকানো গেল। এত তাড়াতাড়ি একেনবাবু সমস্যার সমাধান করবেন প্রীতমের বড় মামা স্বপ্নেও ভাবেননি। তারপর যখন দেখলেন
একেনবাবু টাকা নিতে চাইছেন না, তখন তো বিস্ময়ে হতবাক। সেই প্রথম জানলেন আমরা ওর ভাগ্নের বিশেষ পরিচিত। প্রীতমের আজ নেমন্তন্ন করতে আসাটা সেই সূত্রেই। লাঞ্চের নেমন্তন্ন এই রবিবার। প্রীতমকে বললাম, হ্যাঁ একেনবাবু আর প্রমোদ ফ্রি আছে কিনা দেখি একবার, থাকলে তো আসবই, বিকেলের মধ্যেই জানিয়ে দেবো। প্রীতম যেতে না যেতেই একেনবাবু অফিসে এলেন। সকালে তাড়াহুড়ো করে অ্যাপার্টমেন্টের চাবি না নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। পরে খেয়াল হওয়াতে আমাকে ফোন। এটা নতুন কিছু নয়, প্রতি মাসেই একাধিকবার হয়। ওর চাবিটা সঙ্গে নিয়েই এসেছিলাম, বরাবরই তাই করি। চাবিটা ওর হাতে দিয়ে বললাম, কয়েক সেকেন্ড আগে আসলে প্রীতমের সঙ্গে দেখা হয়ে যেত। আপনার জন্য রবিবার সবাই লাঞ্চের নেমন্তন্ন পেয়েছি ওর মামার বাড়িতে। আমার জন্য স্যার? বাহ, আপনি যে ক্যাম্পার ইন্ডাস্ট্রির চুরিটা ধরে ফেললেন। চোর আর ধরলাম কই স্যার, সিকিউরিটির ফাঁকটা ধরলাম শুধু। হ্যাঁ, একই তো ব্যাপার, আর সেই জন্যই তো নেমন্তন্ন। আপনি ফ্রি তো? আমি তো ফ্রি স্যার, কিন্তু প্রমথবাবু? সে আমি ওকে ধরছি, একটু বাদেই আসবে। একেনবাবুর বাড়ি যাওয়ার তাড়া ছিল, আর বসলেন না। উনি চলে যেতে ওডিন জিজ্ঞেস করল, ক্যাম্পার ইন্ডাস্ট্রি মানে আফ্রিকার ক্যাম্পার ইন্ডাস্ট্রি? হ্যাঁ, তুমি ক্যাম্পার ইন্ডাস্ট্রির নাম শুনেছ? ক্যাম্পার ইন্ডাস্ট্রি বড় হলেও IBM, জেনারেল মোটরস বা এক্সনের মতো বিশাল নয়। ওরকম অজস্র কোম্পানি নিউ ইয়র্কে রয়েছে। ওডিন মাথা নাড়ল। আমার একটা ক্লাস ছিল, তাই এ নিয়ে আর কথা হলো না। প্রমথ আমাদের সঙ্গে যাবে বলছিল, তবে শেষ মুহূর্তে কাটালো। আমি অবশ্য আশ্চর্য হইনি। রবিবার ওকে পাওয়াটা কঠিন, ফ্রান্সিসকার সঙ্গে সময় কাটায়। তাও আগে থেকে তো একবার বলা উচিত, তাই না? পেন্ট হাউসে যাওয়ার অভিজ্ঞতা এর আগে একবারই হয়েছিল, সেই ম্যানহ্যাটনের রিয়েল এস্টেট ম্যাগনেট বিপাশা মিত্রর কাছে, সেই ম্যানহ্যাটনের ম্যাডম্যান কেসে। পেন্ট হাউস কি সবাই হয়তো জানেন না, অন্তত আমি এদেশে আসার আগে জানতাম না। হাইরাইজ বিল্ডিংয়ের সবচেয়ে উঁচু তলার অ্যাপার্টমেন্টকে বলা হয় পেন্ট হাউস। এগুলোই সাধারণত হয় সবচেয়ে দামি আর আলিশান। প্রীতমের মামার অ্যাপার্টমেন্ট অবশ্য বিপাশা মিত্রের বাড়ির মতো অতটা বড় নয়, আর অনেকটাই ছিমছাম। লোকেশনটাও ভালো, হাডসন নদীর লাগোয়া ব্যাটারি পার্কের ঠিক পাশে। 30 তলায় পেন্ট হাউসে ওঠার জন্য সার্ভিস এলিভেটর বাদ দিয়ে আরও 3টে লিফট, সেই সঙ্গে সিঁড়ি তো আছেই ফায়ার কোটের জন্য। বাড়িতে আগুন লাগলে ফায়ারপ্রুফ সিঁড়ি দিয়ে লোকজন যাতে নেমে আসতে পারে। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন প্রীতমের বড় মামা অফিস ঘরে দরজা বন্ধ করে কাজে ব্যস্ত। প্রীতমই আমাদের লিভিং রুমে নিয়ে গিয়ে বসালো। বিশাল লিভিং রুম, চওড়ায় প্রায় 20 ফুট, আর লম্বায় তো কমসে কম 50 ফুট হবেই। সামনে একটা লম্বা টেরেস আর দুদিকে 2টো ব্যালকনি বা বারান্দা। খানিক বাদেই আন্টি ঘরে এলেন। প্রীতমের কাছে শুনেছিলাম আঙ্কেল গুরু গম্ভীর লোক। অফিসের লোকেরা তো ওর ভয়ে তটস্থ হয়ে থাকে। আন্টি কিন্তু একেবারেই উল্টো, হাসি খুশি, ঘরোয়া, ভারী স্নেহশীলা। আমাদের জন্য দেখলাম ঢালাও অ্যাপেটাইজারের বন্দোবস্ত করেছেন, যার 10%ও আমরা শেষ করতে পারবো না। এটা নাও ওটা নাও করতেই থাকলেন, যতটা পারলাম খেলাম। অ্যাপেটাইজারের ধাক্কাটা কাটলে একেনবাবু বললেন, সত্যি ম্যাডাম, এত উঁচুতে এত বড় বাড়ি, একেবারে অ্যামেজিং। বাড়িটা দেখবে? দেখাবেন ম্যাডাম? এমন বাড়ি দেখার সুযোগ আর কবে পাবো? আপনিও চলুন না স্যার। সত্যি একেনবাবুকে নিয়ে আর পারা যায় না। আন্টি আমাদের নিয়ে ঘুরে ঘুরে অ্যাপার্টমেন্টটা দেখালেন। প্রীতমও আমাদের সঙ্গ দিল। মোট 4টে জাম্বো সাইজের বেডরুম, প্রত্যেকটাই উইথ অ্যাটাচড বাথ আর টেরেস। 2টো টেরেস পশ্চিম দিকে মুখ করে। সেখানে গিয়ে দাঁড়ালে চোখে পড়বে হাডসন নদী, স্পিড বোট, ক্রুজার, ক্যাটাম্যারান, যাত্রীবাহী স্টিমার, কি নেই সেখানে। নদীর একদিকে ব্যাটারি পার্ক, অন্যদিকে জার্সি সিটির নতুন কাঁচে ঢাকা আলোয় ঝলমল হাই রাইজগুলো। ওই টেরেসে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। ডাইনিং রুমটাও বেশ বড়। যে টেবিলটা সেখানে পাতা, সেখানে গোটা 12 চেয়ার সাজানো আছে দেখলাম, কিন্তু হাত পা ছড়িয়ে জনা 20 গেস্ট সেখানে বসতে পারে। পাশেই প্রশস্ত কিচেন, সাদা কোট পরা একজন রান্না করতে ব্যস্ত, মাথায় শেফের ক্যাপ।
কিচেনে লাগোয়া একটা প্যান্ট্রি, আর তার পাশে বোধহয় স্টোর রুম, সেটা বন্ধ। ডাইনিং রুমের একদিকে মোটা কাঁচের দেয়াল, তার মাঝখানে বিশাল স্লাইডিং দরজা টেরেস গার্ডেনে যাওয়ার জন্য। এত বড় বাড়ি, অথচ থাকেন ওরা মাত্র দুজন। একমাত্র মেয়ে বল্লরী ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ে, বাড়িতে আসে শুধু কোয়ার্টার ব্রেকে। আন্টির কথাবার্তা শুনে যা মনে হলো রাতেও ওরা একাই থাকেন, কোনো গার্ড বা হেল্প থাকে না। দিনের বেলায় একজন কুক আর একজন হাউসকিপার আসে। আন্টির বাগানের শখ বলে একজন গার্ডেনার মাঝে মাঝে এসে টেরেস গার্ডেন তদারক করে যায়। একটা ছোট গ্লাস হাউসও ওখানে আছে, নিশ্চয়ই টেম্পারেচার কন্ট্রোলড, নইলে কি আর শীতকালে গাছপালা বাঁচবে? কয়েকটা গোলাপি আর হলুদ লেডি স্লিপার অর্কিড ফুটেছে গ্লাস হাউসে, আপনারা দেখে আসুন, প্রীতম নিয়ে যাবে। এ কথা শুনে একেনবাবু সুপার এক্সাইটেড। অর্কিডে আমার অ্যালার্জি নেই, কিন্তু একেনবাবুর মতো ওরকম উৎসাহও নেই। আমি আন্টির সঙ্গে ডাইনিং রুমে বসে গল্প করতে লাগলাম। এমন সময় আঙ্কেল ঘরে ঢুকলেন। আন্টি পরিচয় করিয়ে দিতেই বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা ফোন এক্সপেক্ট করছি, বুঝলে? চলো অফিস ঘরে তোমার সঙ্গে কথা বলি, চলো। তোমরা যাও, আমি লাঞ্চের ব্যাপারটা একটু দেখি। আঙ্কেলের অফিস ঘর বেডরুমগুলোর তুলনায় ছোট, কিন্তু লোকেশনটা চমৎকার। একেবারে কর্নারে, দুটো দেয়াল পুরো কাঁচের, উল্টো দিকের দুই দেয়ালে দুটো দরজা, একটা হলে যাবার, অন্যটা মনে হয় বাথরুমের। এক্সিকিউটিভ অফিস ডেস্কটা ওই দুটো দেয়ালে কোনাকুনি এমনভাবে বসানো যে পেছনের চেয়ারে বসলেই হাডসন নদী পরিষ্কার দেখা যায়। ডেস্কের সামনের দুটো চেয়ারের একটাতে বসলাম। ডেস্কে কাগজপত্রের জঞ্জাল ঘাঁটতে ঘাঁটতে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন, তা ইন্ডাস্ট্রিতে না ঢুকে তুমি ইউনিভার্সিটিতে পড়ে আছো কেন? এই ধরনের প্রশ্নের কোনো উত্তর হয় না, তবে বুঝলাম আমরা কে কি করি এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আমার আসলে পড়াতেই ভালো লাগে। অন্য কোনো ধরনের কাজ আগে করেছো? না। তাহলে কিভাবে বুঝলে যে সেটা ভালো লাগবে না? এরপর একটা বড় লেকচার ঝাড়লেন উনি, যার সার কথা অ্যাডভেঞ্চারাস না হলে পৃথিবীতে কিচ্ছু পাওয়া যায় না। ভাগ্যিস প্রমোদ সঙ্গে ছিল না, সঙ্গে থাকলে পাওয়া যায় না বলতে কি বোঝাতে চাইছেন বলে 7 রকম তর্ক জুড়ত, ফলে বিচ্ছিরিভাবে ব্যাপারটা শেষ হতো। আমি রা কাটলাম না বলেই বোধহয় আমার উপর একটু করুণা হলো তার। না, তোমাদের মতো ভালো শিক্ষকেরও প্রয়োজন আছে। মানুষ তো তোমরাই গড়বে, কিন্তু কিপ ইয়োর মাইন্ড ওপেন। অপরচুনিটি একবারই আসে জীবনে, বুঝলে? ঠিক কি অপরচুনিটি সেটা অবশ্য পরিষ্কার হলো না। এরপর যতক্ষণ ওর ঘরে ছিলাম নিজের জীবনের কথাই বললেন, কিভাবে বিজনেসটা বড় করে তুলেছেন, কোম্পানিকে ডাইভার্সিফাই করতে কত রিস্ক নিতে হয়েছে, কাটথ্রোট কম্পিটিশনের ভয় পিছিয়ে যাননি ইত্যাদি। কিন্তু রিস্ক নিয়েছেন বলে রিওয়ার্ডও এসেছে। 8 ঘন্টা বাদে আন্টি যখন খেতে ডাকলেন তখন আমার পিঠটা চাপড়ে দিয়ে বললেন, ওকে ইয়াং ম্যান, ইউ আর ডুইং গডস ওয়ার্ক, কিপ ইট আপ, কিপ ইট আপ। অর্থাৎ একেবারে 180 ডিগ্রি উল্টো। এই অদ্ভুত আচরণের কারণটা পরে প্রীতমের কাছে জেনেছিলাম। ওর একমাত্র ছেলে বাপের ঘোরতর আপত্তি সত্ত্বেও বিজনেসে না ঢুকে মিউজিক নিয়ে পড়াশোনা করে স্কুলের টিচার হয়েছিল। ভালো বেহালা বাজাতো, পরে কোনো একটা দুর্ঘটনায় মারা যায়। সেটা শুনে আরেকটা ব্যাপার ক্লিয়ার হলো। আঙ্কেলের অফিস ঘরে একটা শোকেসে বেশ কয়েকটা জিনিস চোখে পড়েছিল। এখন বুঝলাম সেগুলো পরলোকগত ছেলের স্মৃতিচিহ্ন। কয়েকটা তারের যন্ত্র, ছোটটা বেহালা আর অন্য দুটো একটু বড় সাইজের। একটা তো মনে হলো ভায়োলা, আর একটা নিশ্চয়ই চেলো। একটা এন্ড পিনের ওপর দাঁড় করানো। উনি আমাকে বসিয়ে রেখে কয়েক মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন। তখন উঠে শোকেসটা ভালো করে দেখেছিলাম। শেষ প্রান্তে একটা ভেলভেটের বাক্স, নিশ্চয়ই দামি কিছু রয়েছে সেখানে। আর একেবারে শেষে আরেকটা বেশ পুরনো বেহালা। শোকেসে কোনো লক নেই, তবে জিনিসগুলো সিকিউরড।
একটা সিকিউরিটি ক্যামেরা দেখলাম ওদিকে তাক করে আছে। হয়তো একাধিক ক্যামেরা নানান দিকে লুকিয়ে আছে, বড় লোকেদের ব্যাপার। সোমবার কলেজে গেছি, ওডিন এসে বলল, রবিবার ফোন করে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু যে কাজটা দিয়ে গিয়েছিলে সেটাতে একটা জায়গায় আটকে গেছি, তাই শেষ করতে পারিনি। একটা রেফারেন্স, আমারই দোষ, ভুল তারিখ দিয়েছি বলে বেচারা খুঁজে পায়নি। আরে ফোন করলেই পারতে, আমি তো লাঞ্চ করতে গিয়েছিলাম। তা হোক, কিন্তু মিস্টার সিং তো খুব বিখ্যাত লোক, আমি আর সাহস পাইনি ওনাকে ফোন করতে। তুমি চেনো নাকি ওদের? না, চিনি না, তবে আমার চেনা জানা অনেকে কাজ করতেন এদের কোম্পানিতে, তাদের কাছে ওর কথা শুনেছি অনেক। তোমার চেনা জানা আছে এখানে কেউ যিনি এখানকার? না, সবাই আফ্রিকার। একটু অবাক হলাম। আমি ওডিনকে ব্ল্যাক আমেরিকান বলেই জানি, এখানেই জন্ম, এখানেই বড় হয়েছে, মিড ওয়েস্টার্ন অ্যাকসেন্টে কথা বলে, হয়তো সেকেন্ড জেনারেশন। আফ্রিকার? আঙ্কেল তো সারা জীবন আফ্রিকাতেই ছিলেন, উনি নিশ্চয়ই চিনবেন। প্রীতমের কাছে শুনেছি কোম্পানির অনেক লোককেই পার্সোনালি চেনেন। হাজার হাজার শ্রমিক কাজ করে ওদের কোম্পানিতে। হ্যাঁ তা ঠিক, কিন্তু ওডিন, আমি তো ভেবেছিলাম তুমি এদেশের ছেলে, তোমার সঙ্গে আফ্রিকার এত কানেকশন হলো কি করে? মানে তোমার বাবা মা এদেশে কবে এসেছেন? সে অনেক বছর। মনে হলো উত্তরটা এড়াতে চাইছে সে। ব্যক্তিগত ব্যাপার, আমিও আর বেশি প্রশ্ন করলাম না, এদেশে প্রাইভেসিটা সবাই মেনে চলে। সামার শেষ হতে আর মাত্র সপ্তাহ 3 বাকি। অফিসে ঢুকে দেখলাম ডেস্কে একটা নোট রাখা, মে আই গেট আ 3-week ব্রেক টু ফাইন্ড মাই রুটস, বেস্ট ওএস। নোটটা ওডিনের, সবসময় ওএস লেখে, ওডিন আর সেকোর প্রথম দুটো অক্ষর। এদেশে অনেকেই উইথ বেস্ট উইশেস না লিখে সংক্ষেপে বেস্ট লেখে। আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট আর আমার বিশেষ বন্ধু বেফকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ওর কি একটা জানি জরুরি কাজ, সারাদিন বাইরে বাইরে কাটাবে, তাই নোটটা লিখে রেখে গেছে। কিন্তু ফাইন্ড মাই রুটস, আমার তো মনে হচ্ছে অ্যালেক্স হেইলের কুন্তা কিন্তের কথা। মনে হয় নিজের পূর্বপুরুষকে খুঁজতে যাওয়ার মতো কোনো একটা ব্যাপার। একটা ফোন আসায় বেফ ব্যস্ত হয়ে পড়ল। আমার কথাটা ঠিক ধরতে পারল কিনা কে জানে। অ্যালেক্স হেইলির বইটার কথাটা অনেকে নাও জানতে পারেন, আমি নিজেই জানতাম না। বইটার কথা প্রথম শুনেছিলাম দিনু কাকার কাছে, যিনি প্রায় 4-5 দশক ধরে এদেশে রয়েছেন। 7-এর দশকে অ্যালেক্স হেইলির রুটস, দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি, এই বইটা একটা আলোড়ন তুলেছিল। মার্কিন মুলুকের বেশিরভাগ কৃষ্ণাঙ্গ লোকেদের পূর্বপুরুষরা এসেছিল কৃতদাস হিসেবে। বইটা ছিল লেখকের পূর্বপুরুষকে খোঁজার কাহিনী। এ নিয়ে একটা বড় টিভি সিরিজও হয়েছিল। আফ্রিকান আমেরিকান জিনিওলজি নিয়ে তখনই প্রথম একটা আগ্রহের শুরু। ঝড়ের বেগে সেটা তুঙ্গে ওঠে, তারপর যা হয় ধীরে ধীরে সেই আগ্রহ স্তিমিত। ওডিনের নোট পড়ে মনে হলো আগ্রহ স্তিমিত হলেও লুপ্ত হয়নি। আমার কাজ মোটামুটি ভালোই এগিয়ে রেখেছে ওডিন। 3 সপ্তাহ ছুটি নিলে অসুবিধার কোনো কারণ নেই। ফিরে এসে কয়েক ঘন্টা এক্সট্রা কাজ করলেই রিপোর্টের ডেডলাইনটা মিস হবে না। বিকেলে ফিরে এসে ওডিন জানালো একটা দরকারি কাজে ওকে বাইরে যেতে হবে। ইমেলে যোগাযোগ করা যাবে কিন্তু ফোনে পাওয়া যাবে না। টু ফাইন্ড ইয়োর রুটস। ওর নোট থেকে লাইনটা বলে ওর দিকেই তাকালাম। চাইলে উত্তর দিতে পারতো, কিন্তু দিল না, শুধু একটু হাসলো। কেন জানি না মনে হলো ও একটু বিষণ্ণ। সব ঠিকঠাক তো ওডিন? হ্যাঁ, ঠিকঠাক। ওকে, হ্যাভ আ নাইস ট্রিপ। ফিরল সপ্তাহ 3 বাদেই, কিন্তু দেখি বেশ মন মরা। কি হয়েছে 2-1 জিজ্ঞেসও করলাম। প্রতিবারই ওর উত্তর আই উইল বি ওকে। বারবার একই প্রশ্ন করা যায় না, প্রেম ঘটিত কিছু হতে পারে। ধীরে ধীরে কথাবার্তা বলা কমালো, সবসময়ই অন্যমনস্ক। আমি ডাক্তার নই, তবে বুঝতে পারছি যে ওর ডিপ্রেশনে ভুগছে। বেফ ডিপার্টমেন্টের সবার হাঁড়ির খবর রাখে। ওর আকর্ষণীয় চেহারা আর ফ্লার্টি পার্সোনালিটির জন্যে
অনেকেই সঙ্গ পেতে ওর কাছে আসে, হৃদয় উজাড় করে দেয়। বেভও ওডিন সম্পর্কে ক্লুলেস। একদিন ওডিন যখন ঘরে নেই, বেভ এসে বলল, ওকে বুঝিয়ে সুঝিয়ে হেলথ সেন্টারে পাঠাও, ওকে ডাক্তার দেখানো দরকার। তোমাকে কিছু বলেছে এ ব্যাপারে? না, বাট আই নো। জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হাউ ডু ইউ নো? তারপর ভেবে দেখলাম আমি নিজেও তো একই কথা ভাবছিলাম। বেভ ইজ রাইট। সুপারভাইজার হিসেবে দায়িত্বটা আমাকেই নিতে হবে। ওডিন প্রথমে কথাটা কানেই তুলছিল না, শেষে প্রায় জোর করেই ওকে ইউনিভার্সিটি হেলথ সেন্টারে পাঠালাম। এদেশে ডাক্তাররা পেশেন্টদের সম্পর্কে বাইরের কাউকে কিছুই বলে না। আমার এক বিশেষ পরিচিত সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের রেসিডেন্সি শেষ করে হেলথ সেন্টারে পার্ট টাইম ডাক্তার হিসেবে কাজ শুরু করেছে। ওর কাছ থেকেও কিছুই আদায় করতে পারলাম না, শুধু এটুকুই জানলাম ওডিনের মনের মধ্যে বিস্তর জট। ডাক্তাররাও খানিকটা অন্ধকারে, তবে অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো খাচ্ছে। ওষুধ কি দিয়েছে জানি না, কিন্তু তাতে কিছুটা ফল মনে হয় হচ্ছে। ইদানিং আবার একটু একটু কথাবার্তা শুরু করেছে, কাজকর্ম আগের মতো করতে না পারলেও পারছে। এর মধ্যে একদিন একেনবাবু আর আমি অফিসে বসে গল্প করছি, একটু বাদে লাঞ্চে যাব। ওডিনের সেদিন অফ ডে, নইলে অনেক সময় ওকে পাকড়াও করে নিয়ে যাই। হঠাৎ বেফ ঘরে ঢুকে বলল, এই শোনো না, এই তোমরা জানো ওডিন অ্যাডপ্টেড? হ্যাঁ। বেভ মাঝে মাঝেই এরকম চমকে দেওয়া খবর আনে। তুমি কি করে জানলে? আরে ওর বাবা মিস্টার জনসন, উনি কালকে এসেছিলেন তো ওর খোঁজে। মিস্টার জনসন? হ্যাঁ, হি ইজ হোয়াইট। শেকো পদবি ওডিন নিজের থেকে নিয়েছে। আমার ধারণা ওডিন আফ্রিকা গিয়েছিল ওর ওই বায়োলজিক্যাল পেরেন্টদের খোঁজে। কি করে জানলে? মিস্টার জনসনই বলছিলেন, কয়েক বছর আগে ওর স্ত্রী মারা যাবার পর থেকে ওডিন মাঝে মাঝে জিজ্ঞেস করত ওর বায়োলজিক্যাল বাবা মা সম্পর্কে উনি কি জানেন। উনি সত্যি খুব ডিটেলসে জানতেন না, শুধু জানতেন যে ওই ওডিনের বাবার পদবি ছিল শেকো। ও যখন খুব ছোট তখনই ওর বাবা মা একটা বাজে ক্যান্সার, কি যেন মেজোথেলোমিয়াতে মারা গিয়েছিল। যে কাকা দেখভাল করেছিল তারও ক্যান্সার ধরা পড়ে। বলতে গেলে ও 5 বছর বয়স থেকে একেবারেই অনাথ। একটা অনাথ আশ্রম থেকে মিস্টার আর মিসেস জনসন ওকে আমেরিকায় নিয়ে আসেন। তা বুঝলাম, কিন্তু আফ্রিকা গেছে সেই খবরটা পেলে কোত্থেকে? আরে মিস্টার জনসনই বললেন, ওর এক বন্ধুর ল্যাবে ওডিন কিছুদিন কাজ করেছিল। এই বন্ধু বহুদিন নাইরোবিতে ছিলেন, ওডিনের পুরো হিস্ট্রি জানতেন। তার সঙ্গে নাকি এ নিয়ে ওডিনের অনেক আলোচনাও হয়েছে। তিনি নাকি সেই অনাথ আশ্রমের সঙ্গে ওডিনের যোগাযোগ করিয়ে দেন। মিস্টার জনসন এ ব্যাপারে কিছুই জানতেন না, এই কিছুদিন হলো জেনেছেন। ওডিন যে ওর পদবি পাল্টেছে সেটাও জেনেছেন। কথা শেষ করতে না করতেই বেভের ফোন বাজলো, সেটা ধরতে আবার ছুটল। কি আশ্চর্য, ওর রেজিউমেতেই নিশ্চয়ই এগুলোর উল্লেখ রয়েছে, আমি খেয়ালও করিনি। ফাইল ক্যাবিনেট থেকে ওর রেজিউমেটা বার করে চোখ বোলালাম। একেনবাবুও আগ্রহ নিয়ে দেখলেন। ঠিকই বলেছেন বেব ম্যাডাম, এই তো এইখানেই আছে নাম বদলানোর সার্টিফিকেট। এনার্জেটিক্স ল্যাবে কাজ করার সময় টাইমিংটাও তো মিলছে। সত্যি কথা বলতে কি, এই স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টদের ব্যাপারে আমি তেমন মাথা ঘামাই না। ডিপার্টমেন্ট যাকে পাঠায় তাকেই নিয়ে নিই। তাই ভালো করে ওডিনের রেজিউমেটাও এতদিন দেখিনি। অবশ্য আফ্রিকা যাওয়ার ব্যাপারটা আমারও মনে হয়েছিল, কিন্তু অন্য একটা জিনিস ভেবে। আমি ঠিক বুঝলাম না স্যার। আমাকে একটা নোট লিখে গিয়েছিল ওডিন। কি নোট স্যার? এখানেই আছে সেটা। ডেস্ক ড্রয়ারের মধ্যে ওডিনের নোটটা ছিল, সেটা বার করে একেনবাবুর হাতে দিলাম। নোটটা পড়ে একেনবাবু বললেন, এই জন্যই স্যার মিস্টার ওডিনকে আমার এত ভালো লাগে। কোনো লুকোছাপা নেই, সরাসরি লেখেন। নিজের রুটস খুঁজতেই তো গিয়েছিলেন। তা ঠিক, কিন্তু আমি ভেবেছিলাম অ্যালেক্স হেইলির কথা। 150-200 বছর আগের পূর্বপুরুষকে খুঁজতে যাওয়া, কৃতদাস হিসেবে যাদের আনা হয়েছিল। আমি 25-30 বছর আগের কথা অবশ্য ভাবিনি। সে তো স্যার মিস্টার ওডিনের দোষ নয়, আপনার বোঝার দোষ।
দত্তক বা অ্যাডপ্টেড ছেলেমেয়েদের নানান সমস্যার কথা আমি ওর মুখে কিছু শুনেছি। প্রমথর ল্যাবে কাজ করে এরিক স্ট্রুবিং, সেও অ্যাডপ্টেড। এরিক গল্প করতে খুব ভালোবাসে। প্রমথর ল্যাবে গেলেই একটা না একটা ছুতো করে কিছুক্ষণ গল্প করে যায়। মজা করেই বলে ওর সমস্যার কথা। এদেশে কোনো ডাক্তারের অফিসে গেলে ফর্ম ফিল আপ করতে হয়। ফ্যামিলিতে কারোর ডায়াবেটিস আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, ক্যান্সার হয়েছিল কিনা ইত্যাদি নানান প্রশ্ন থাকে সেখানে। এরিক এসে জানায় যাকে সে বাবা বলে ছোট থেকে চেনে তার কোশ্চিনকালেও ডায়াবেটিস ছিল না, অথচ ওর 23-এই ধরা পড়ল। তাই ওইসব প্রশ্নের উত্তরে ও জিওডি গড লেখে, কারণ গড অনলি নোজ। ইদানিং অবশ্য ন্যাচারাল পেরেন্টসদের মেডিকেল রেকর্ড জোগাড় করা হয় চিকিৎসা সংক্রান্ত কারণে। আগে সেভাবে হতো না। অ্যাডপ্টেড ছেলে মেয়েদের এই সমস্যাগুলোকে আমরা অনেকেই বুঝি না। আর এগুলো তো শুধু দেহ সংক্রান্ত, মনের দিকটা আরও বেদনাময়। একটা তীব্র চাপা ক্ষোভ অ্যাডপ্টেড ছেলে মেয়েদের পীড়িত করে। কেন নিজের বাবা মা ওদের পরিত্যাগ করলেন? কি দোষ ওরা করেছিল? বিশেষ করে শেষ প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর নেই। আজীবন এই প্রশ্নগুলো নিয়েই ওদের কাটাতে হয়। কষ্টটা কারো কম, কারো বেশি। এরিক খুব মজা করেই কথাগুলো বলতো, কিন্তু পেছনে চোখের জলটা ঠিক লুকোতে পারত না। প্রায় 40 বছর বয়সে জন্মদাতা বাবা মায়ের সন্ধান করতে গিয়ে নিউ ইয়র্ক ছেড়ে পাড়ি দিয়েছিল দক্ষিণ দিকে। ফিরেছিল বিমর্ষ হয়ে। অনেক খুঁজতে খুঁজতে শেষে অ্যালাবামাতে পৌঁছে এরিক জেনেছিল ওর মা অ্যালকোহলিক, থাকে হোমলেস শেল্টারে, বাবা জেল খাটা আসামি। বহুদিন জেল খাটার পর অল্প সময়ের জন্য ছাড়া পেয়ে আবার জেলে, আর সেখানেই মৃত্যু। অর্থাৎ বাবা মার দিক থেকে নাথিং টু বি প্রাউড অফ। না জানলেই বোধহয় ভালো হতো। সেরকম কিছু হলেও হতে পারে ওডিনের ক্ষেত্রে, কে জানে। যেটা পজিটিভ সেটা হলো ওডিন ধীরে ধীরে নর্মাল হচ্ছে, কথাবার্তাও অনেক বেশি বলছে। ইতিমধ্যেই একদিন প্রীতম এলো। ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিল, ঠিক বেড়াতে যাওয়া নয়। এক ভারতীয় ব্রিটিশ মেয়েকে ডেট করছিল বেশ কিছুদিন ধরে। তার আমন্ত্রণেই গেছিল বার্মিংহ্যামে মেয়ের বাবা মার সঙ্গে দেখা করতে। রথ দেখা, কলা বেচা দুটোই হয়ে গেল। একেবারে বিয়েটাই সেরে ফেলল। ধুমধাম যা কিছু ওখানেই হয়েছে। প্রীতমের মেজো মামা লন্ডনে থাকেন। লন্ডনেই ওদের ইউরোপিয়ান হেডকোয়ার্টার। পাত্রপক্ষের তরফ থেকে রিসেপশনটা মেজো মামাই দিয়েছেন লন্ডনে। এখানকার আয়োজন ছোটখাটো, মূলত আন্টিরই উদ্যোগে। পরিচিত বন্ধু বান্ধব যারা লন্ডন যেতে পারেনি তাদেরই জন্য। নিমন্ত্রণপত্র অবশ্য আগেই পেয়েছি, RSVPর উত্তরও দিয়েছি। একটা ভারতীয় রেস্টুরেন্টে হওয়ার কথা ছিল, কোনো কারণে সেখানে হচ্ছে না। সেটা জানাতেই প্রীতম এসেছে। নিমন্ত্রিতের সংখ্যা বেশি নয়, তাই বাড়িতেই ম্যানেজ করা যাবে। আমার একটাই সমস্যা, পরের সপ্তাহে গ্র্যান্টের ইন্টারিম রিপোর্ট জমা দিতে হবে। প্রচুর কাজ বাকি রয়েছে, অর্ধেক দিন নষ্ট করবারও সময় আমার নেই। অথচ প্রীতমের বিয়ের রিসেপশনে না গেলেও চলবে না। ওডিনকে বললাম ও যদি গ্রাফ আর টেবিলগুলো রিপোর্টে বসিয়ে দেয়। মুশকিল হলো সেগুলো সংখ্যায় অনেক, ঠিকমতো ফরম্যাট করে বসাতে সময় লাগবে। তবে ওডিন দেখেছি কাজটা ভালো পারে। তাও আমি সতর্ক থাকলাম, যদিও কিছু গুবলেট করে, তাই লেখার একটা কপি রেখে কাজটা ওকে দিলাম। কাজটা নিতান্তই ব্যক্তিগত, সেটা আগেই ওকে জানিয়ে রেখেছিলাম। অনুরোধ করতে একটু সংকোচি হচ্ছিল, কিন্তু ছেলেটা সত্যিই ভদ্র। বলল, কোনো সমস্যা নেই, আপনি যাচ্ছেন কোথায়? বললাম। তখনই জানলাম ওদের পরিবারের ঠাকুরদা থেকে শুরু করে অনেকেই প্রীতমের মামাদের কোম্পানিতে কাজ করতেন। অবশ্য তাতে অবাক হলাম না। প্রীতমের কাছেই শুনেছি ইস্ট আফ্রিকার বহু লোকই ক্যাম্পার ইন্ডাস্ট্রিতে কাজ করেছে বা করছে। ভালো হলো, উনি এখানে আছেন শুনে আমার আঙ্কেল আর আন্ট ওনাকে একবার দেখার জন্য আমাকে একটা গিফট দিয়েছিলেন। বুঝতে পারছিলাম না কি করে ওদের হাতে পৌঁছে দেব। হ্যাঁ, এ আর এমন কি, আমাকে দিয়ে যেতে পারো, আমি তো যাচ্ছি। যেদিন রিসেপশন সেদিন সকালে এসে ও আমার হাতে একটা ছোট্ট প্যাকেট দিল প্রীতমের মামাকে দেবার জন্য। আঙ্কেল আন্টির ভালো নাম ওনার মনে থাকার কথা নয়।
তবুও যদি ডাকনাম মনে থাকে। সুন্দর রংচঙে রাংতা কাগজে মোড়া একটা উপহার, সঙ্গে একটা চিরকুট। চিরকুটটা ভালো করে দেখিও নি, যাবার আগে নজরে পড়ল স্কচ টেপ দিয়ে রাংতার ওপর লাগানো। Dear sir, I'm the youngest nephew of Binny and Jackie Seiko. You may know them as Best OS. কি কাণ্ড দেখুন, তাড়াহুড়োতে আঙ্কেল আন্টির ডাক নামটাই লেখেনি। তাই তো দেখছি স্যার, একবার ফোন করুন না, আপনি না হয় লিখে দিন নামটা। ফোনে ধরার চেষ্টা করলাম ওডিনকে, পেলাম না। 4টে নাগাদ আঙ্কেল আন্টির বাড়িতে ঢুকতেই হলওয়েতে আঙ্কেলের সঙ্গে দেখা। অচেনা একজনের সঙ্গে কথা বলছিলেন, আমাদের দেখে এগিয়ে এলেন। আরে এসো 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 এসো, তোমাদের আন্টি চিন্তা করছিল ভেনিউ পাল্টে যাবার খবরটা পেয়েছিলে কিনা? হ্যাঁ, প্রীতম জানিয়ে দিয়েছিল। প্রমথর হাতে বিয়ের উপহারটা ছিল, আগেরবার আসেনি বলে উপহার কেনা ও আনার দায়িত্ব প্রমথর ঘাড়ে চাপানো হয়েছিল। বাক্সটা সাইজে বড় এবং ভারী, যে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল সেটা আবার ছিঁড়ে গেছে। প্রমথ হিমশিম খাচ্ছিল, সেই অবস্থাতেই প্রমথর সঙ্গে আঙ্কেলের পরিচয়টা করিয়ে দিলাম। বাহ, খুশি হলাম তুমি এসেছো। গিফটটা ওই টেবিলটায় রেখে দাও। ওডিনের গিফটটা আঙ্কেলকে দিলাম। এটা আমার এক অ্যাসিস্ট্যান্ট ওডিন আপনাকে দিতে বলেছে। ওর আঙ্কেল আর আন্টি আপনার কোম্পানিতে নাকি কাজ করতো, তারাই এটা আপনাকে পাঠিয়েছে। আঙ্কেল একটু বিস্মিত হয়েই প্যাকেটটা নিলেন। চিরকুট পড়ে নামটা চিনেছেন বলে মনে হলো না। ডাকনাম বললে চিনবেন ওডিন বলেছিল, কিন্তু তাড়াহুড়োতে দেখুন সেটা লিখতেই ভুলে গেছে। কি বলি, হতে পারে। তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার ধন্যবাদ জানিয়ে দিও, আর পরে তোমাকে একটা থ্যাংক ইউ নোট পাঠিয়ে দেবো, ওকে দিয়ে দিও। নিশ্চয়ই আঙ্কেল। ভালো কথা, তুমি যে বল্লরীকে পড়িয়েছিলে আমি জানতামই না, কালকেই শুনলাম। গুড গুড, ভেরি গুড। বল্লরী একবার একটা টার্ম পেপার নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন প্রীতম ওকে নিয়ে আমার অফিসে এসেছিল। খুব অল্পই সাহায্য করেছিলাম। সেটাই কারো কাছে শুনে আঙ্কেলের বোধহয় ধারণা হয়েছে আমি বল্লরীকে পড়িয়েছি। এই ভ্রান্ত ধারণাটা ভাঙার সুযোগ পেলাম না। কিছু বলার আগেই এলিভেটরের সামনে দাঁড়িয়ে থাকা একজনকে বললেন, এই হিয়ার, ওদের টেরেসে নিয়ে যাও। ডাইনিং রুমের টেরেসে ককটেল ও স্ন্যাক্সের বন্দোবস্ত, সেখানে অনেকগুলো টেবিল আর চেয়ার সাজানো। তারই একটা দখল করে আমরা বসলাম। আরেকজন সেখানে বসেছিল, ধোপদুরস্ত পোশাক, আমাদেরই মতন বয়স। চেহারাটা চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় আগে দেখেছি ঠিক মনে করতে পারলাম না। হ্যালো বলে উনি আলাপ শুরু করলেন। নাম অমল মিত্র। নিজের পরিচয় দিলেন ক্যাম্পার ইন্ডাস্ট্রির সেলস ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ বলে। আমরা সবাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত শুনে বললেন উনিও এদেশে এসে প্রথমে ভেবেছিলেন গ্র্যাজুয়েট স্কুলে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। তাতে খুব একটা ক্ষতি হয়েছে বলে তো মনে হচ্ছে না। প্রমথর এটা বলার কোনো দরকার ছিল না। এমনিতেই ও ডিপ্লোমেসির ধার ধারে না, তার উপর এতটা পথ ভারী গিফট বইতে হয়েছে। মেজাজটা প্রসন্ন ছিল না। টেরেসে ঢুকে মেজাজটা আরও বিগড়েছে ওর। এটা যে এত ফর্মাল ব্যাপার আমরা কেউই বুঝিনি। সবাই দামি স্যুট বুট পরা, আমরাই শুধু হংস মধ্যে বকযথা। সাধারণ শার্ট আর প্যান্ট। একেনবাবুর পোশাকের বিবরণ না দেওয়াই ভালো। আমাদের পরিচয়টা জানার পর অমল মিত্র দেখলাম জানার চেষ্টা করছেন আমরা কার আমন্ত্রণে এখানে এসেছি। সরাসরি প্রশ্ন নয়, নানান অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে। বুঝতে পারছিলাম প্রমথও তাতে আরও চড়ছে, তাই বেশি প্রশ্ন করার সুযোগ না দিয়ে কানেকশনটা বলে দিলাম। সেটা শুনে অমল মিত্র উঠে কোথায় জানি গেলেন। প্রীতম আর ওর নববধূ মল্লিকা সবাইকে আপ্যায়ন করছে। মল্লিকাকে আমরা বিয়ের আগে থেকেই চিনি। অক্সফোর্ড থেকে বিএ পাশ করে এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ল পড়ছে। খুব হাসি খুশি মিষ্টি মেয়ে। ইংল্যান্ডে জন্মেছে বলে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। প্রীতমের মামাতো বোন বল্লরীও ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘাঙ্গী, ঢলঢলে মুখ, টানা উজ্জ্বল চোখ, দু কাঁধ বেয়ে নেমে আসা লম্বা ঘন চুল, স্বচ্ছন্দে শ্যাম্পুর বিজ্ঞাপন দেওয়ার মতো।
এমনিতেই সুন্দর দেখতে, আজকে একটু বেশি সাজায় একেবারে স্টানিং লাগছে। শাড়িটাই শুধু একটু ঝাল্লা মারোয়ারি, ওভারব্রাইট ধরনের। ওর সঙ্গে ঘুরছে গুচির ডেনিম জিন্স জ্যাকেট পরা এক হলিউডি চেহারা, চকচকে মুখ, খোঁচা খোঁচা দাড়ি আর ব্যাক ব্রাশ করা জেল মাখা চুল, গলায় রূপোর চেন, বুক খোলা লাল রঙের শার্টের মাঝখানে সেটা চকচক করছে, হাতের উপর ব্রেসলেট। ছেলেটাকে আগে দেখিনি, বল্লরী যখন আমাদের টেবিলে হ্যালো বলতে এলো তখন পরিচয় করিয়ে দিল, ওর বন্ধু বিপ্লব। ইতিমধ্যে অমল মিত্র ফিরে এসেছেন, দেখলাম বল্লরীকে ভালো করেই চেনেন, বিপ্লবকেও। ওরা চলে যেতে নিজে থেকেই জানালেন ম্যানহাটানে বিপ্লবের বাবার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্পেশালিটি স্টোর রয়েছে। বিপ্লবের আগে একটা ব্যান্ড ছিল, সেখানে সুবিধা না করতে পেরে এখন মডেলিং করছে। কথা শুনেই বুঝলাম বিপ্লবকে খুব একটা পছন্দ করেন না। কিছু কিছু লোক আছেন যারা গল্প করতে ভালোবাসেন, অমল নিঃসন্দেহে তাদের একজন। ওরা 3 পুরুষ আফ্রিকায় সেটেলড। ঠাকুরদা যে প্রীতমের দাদুর উকিল ছিলেন 5 মিনিটের মধ্যে জেনে গেলাম। সেই সূত্রেই প্রীতমের পরিবারের সঙ্গে পরিচয়। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইংল্যান্ডেও গিয়েছিলেন। সেখানে কি হলো না হলো জানানোর কোনো দরকার ছিল না, খান একেবারে ঝালাপালা করে দিলেন। কি করে এই বক্কেশ্বরকে টেবিল থেকে ভাগাবো সেটাই ভাবছিলাম, ভাগ্যক্রমে একটু বাদেই আন্টি এসে অমলকে ডেকে নিয়ে গেলেন কি একটা কাজ করানোর জন্য। অমল চলে যেতেই প্রমোদ আমার কানের কাছে মুখ এনে বলল, হ্যাঁ রে, বিপ্লবকে হটিয়ে তুই ফিলে নেবে পড় না, বল্লরীর মতো বউ পাবি আর বিরাট রাজত্ব। ভাগ্যিস কেউ শুনতে পায়নি, রাস্কেল একটা। কিন্তু তাতে কি নিস্তার আছে? কি গোপন কথা হচ্ছে স্যার? এই বাপিকে একটু সেটেল করানোর চেষ্টা করছি। ও প্লিজ শাট আপ, তুই নিজে আগে সেটেল হ। ওকে, একটু বুঝিয়ে বলুন না স্যার, কি নিয়ে সেটেল? এই ওর কথায় কান দেবেন না তো একেন বাবু, বড্ড বাজে বকে আজকাল। কি যে বলেন স্যার, প্রমোদবাবু কিন্তু কখনো বাজে বকেন না। একেন বাবুর একটা অনুসন্ধিৎসা জাগলে সেটা না মেটা পর্যন্ত সন্তুষ্ট হন না। ঘ্যান ঘ্যান করে মারবেন আর তখন বিশ্বশুদ্ধ লোক আমাদের দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করবে যে কি ঘটেছে। সেটা বন্ধ করার জন্যই একেনবাবুকে কানে কানে প্রমথর স্টুপিড মন্তব্যটা শুনিয়ে দিলাম। এটা তো প্রমোদবাবু ভালোই বলেছেন, হলে তো খুব ভালোই হতো স্যার। হ্যাঁ, দুম করে কথাটা বলে দিলেন। তাহলে বেভ ম্যাডামের কি হতো? বেভের পরিচয় আগেই দিয়েছি, আমাদের ডিপার্টমেন্টে কাজ করে, অফিস অ্যাসিস্ট্যান্ট। আমাকে পছন্দ করে, আমিও ওকে করি, তার বেশি কিছু নয়। প্রমথ সেটাকেই তিল থেকে তাল করে আমাকে হেনস্থা করবার জন্য। একেনবাবুও মাঝে মাঝে সায় দেওয়ার চেষ্টা করেন। তাও তো বটে স্যার। ব্যাস হয়েছে, এই নিয়ে আর কোনো কথা নয়। এর মধ্যে 2টো ছেলে, বোধহয় যমজ, বয়স বড়জোর 10 কি 11 হবে, হাহা করতে করতে পালালো, নিশ্চয়ই কাউকে জ্বালাতে। প্রীতমের মামার বাড়িরই কেউ হবে, বজ্জাত তা গ্রেট। প্রমোদ কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আমাদের পাশের টেবিল থেকে ড্রিঙ্কস ভর্তি একটা গ্লাস ফেলে ছোড়া 2টো আবার পালালো। সবার মনোযোগ সেদিকে গেল। কাঁচের কয়েকটা টুকরো ছিটকে এসে আমার জুতোর ওপরেও পড়েছিল। দাঁড়িয়ে উঠে প্যান্টটা আর জুতোটা একটু ঝাঁকিয়ে টেবিল থেকে সরে গেলাম। কয়েক মিনিটের মধ্যেই একটা ব্রাশ আর হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার নিয়ে পরিষ্কার করবার লোক এসে হাজির। বাঁচা গেল। ভ্যাকিউম ক্লিনারের ঘরের মধ্যেই অমল হাসি হাসি মুখে ফিরে এসেছেন। আজ একটা দারুণ ব্যাপার হবে, একটু বাদেই রবার্ট দত্ত আসছেন। রবার্ট দত্ত মানে যিনি বেহালা বাজান? আগে হ্যাঁ, মিউজিক প্রডিজি রবার্ট দত্ত। বিপ্লবের বাবার কাছ থেকে আঙ্কেল একটা ডেল গেসু কিনেছেন 1 মাস আগে। আসলে আমি রবার্ট দত্তকে খুব রিকোয়েস্ট করেছিলাম যদি একবার এসে বাজিয়ে দেখেন বেহালাটা কীরকম। তা উনি কথা দিয়েছিলেন নিউ ইয়র্কে যখন আসবেন তখন বাজিয়ে দেখবেন। গতকাল নিউ ইয়র্কে এসে ফোন করেছিলেন আজকে আসার চেষ্টা করবেন বলে। কনফার্ম করলেন এক্ষুনি আসছেন, কিন্তু খুব তাড়া আছে, একেবারেই বসবেন না। আমরা কিছু বলার আগেই কাকে জানি দেখতে পেয়ে এই যে হ্যালো বলতে বলতে ছুটলেন। একেনবাবুর মুখ থেকে মনে হলো অমল মিত্রর কথাটা বোধহয় বুঝতে পারেননি। ডেলগেসু যে বেহালার একটা বিখ্যাত ব্র্যান্ড সেটা না জানা আশ্চর্যের কিছু নয়।
আমি নিজেও কিছুদিন আগে পর্যন্ত জানতাম না। কথায় কথায় প্রমথর গার্লফ্রেন্ড ফ্রান্সেস্কা পুরনো দিনের ভালো বেহালা প্রসঙ্গে নামটা তুলেছিল বলে জেনেছি। অমল মিত্র চলে যেতেই একেনবাবু যেই ডেল গেসু কি জিজ্ঞেস করলেন, আমি আমার জ্ঞান ভাণ্ডার উজাড় করে দিলাম। ভেরি ইন্টারেস্টিং স্যার। এখন বুঝতে পারছি সামনে উঁচু পোডিয়ামটা কেন রাখা হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বর বউ বসবে, কিন্তু উঁচু চেয়ার ছাড়া তো ওখানে আর কিছুই নেই। আচ্ছা স্যার, এই রবার্ট দত্ত কি খুব ফেমাস বেহালা বাজিয়ে? মানে নামটা কেন জানি না চেনা চেনা লাগছে। আইজাক পার্লম্যান বা ইহুদি মেনহিনের মতো নিশ্চয়ই নন, তবে নিঃসন্দেহে একজন উঠতি প্রতিভা। আচ্ছা, আপনি চেনেন স্যার? না, তবে নাম শুনেছি। কিছুদিন আগে ওকে নাকি খুন করবার চেষ্টা করা হয়েছিল। আপনি হয়তো সেই সূত্রেই নামটা শুনে থাকবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে। আপনি একটা ন্যাশনাল এনকোয়ারার এনেছিলেন না? আমি 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 ওইখানে পড়েছিলাম। ন্যাশনাল এনকোয়ারার সাধারণভাবে বিশ্বাসযোগ্য নয়। নানান উল্টোপাল্টা উত্তেজক খবর ওতে থাকে। কে জানি আমার অফিসে একটা কপি ফেলে রেখে চলে গিয়েছিল, বাড়িতে নিয়ে এসেছিলাম। সেখানেই ছিল একটা কোরিয়ান গ্যাং নাকি রবার্ট দত্তকে খুন করার চেষ্টা করছে। কারণ রবার্ট দত্তকে সরাতে পারলে কয়েকজন উঠতি কোরিয়ান মিউজিশিয়ানের পসার হবে, সাথে লাভ। তার উত্তরও ওখানে দেওয়া ছিল। জুলিয়েট বা বড় বড় মিউজিক স্কুলে পড়তে পয়সা লাগে, আরও অনেক পয়সা লাগে ভালো কোয়ালিটির কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে। সত্যিকারের ভালো বেহালা বা চেলোর দাম হাজার হাজার ডলার। একজন ছাত্রের পক্ষে সেসব কেনা সাধ্যের বাইরে। যেসব ছাত্রদের মধ্যে সম্ভাবনা আছে, ইনভেস্টররা তাদের পেছনেই টাকা ঢালে। কন্ট্রাক্ট থাকে, তারা রোজগার করতে শুরু করলে একটা পার্সেন্টেজ ওদের দিতে হবে। সুতরাং মিউজিশিয়ানের পসারের সঙ্গে ইনভেস্টরদের রিটার্নের একটা স্বার্থ জড়িত। এইসব ইনভেস্টরদের আবার আন্ডারগ্রাউন্ড কানেকশনও রয়েছে। আমার বিশ্বাস এটা পুরোপুরি গঞ্জিকা সেবন করে লেখা। বিন্দু মাত্র সত্য এতে নেই, কিন্তু পড়তে ইন্টারেস্টিং। মনে মনে নিশ্চয়ই সেই খবরটাই বোধহয় ঝালাচ্ছিলেন একেনবাবু। আমাকে ছেড়ে এবার প্রমথকে ধরলেন। আচ্ছা স্যার, আপনি চেনেন রবার্ট দত্তকে? কেন মশাই, বাঙালি বলেই চিনতে হবে? না মানে তা নয়, পাঞ্জাবিরাও তো দত্ত হয়। তাহলে জিজ্ঞেস করছেন কেন? ওহ, খোঁটা না দিয়ে প্রমথটা পারে না। খানিক বাদেই একজন মেম সাহেবের সঙ্গে যিনি ওপরে এলেন, তিনি নিশ্চয়ই রবার্ট দত্ত। অমল মিত্র শশব্যস্ত হয়ে ওকে অভ্যর্থনা করতে ছুটলেন। শ্যামলা রং, বেটেখাটো চেহারা। মেম সাহেব খুব সেজেগুজে, ফর্মাল ড্রেস পরা। রবার্ট দত্ত পরেছেন সাদা শার্ট, কালো বোটাই আর টাক্সিডো। পায়ে ঝকঝকে কালো অক্সফোর্ডের জুতো। বোঝাই যাচ্ছে কোনো ব্ল্যাক টাই ডিনারে যাচ্ছেন। পথে এখানে কিছুক্ষণের জন্য এসেছেন। কোনো দিকে না তাকিয়ে কারোর সঙ্গে কথা না বলে পোডিয়ামের সামনে দুটো চেয়ারে দুজন বসলেন। একজন অ্যাসিস্ট্যান্টকেও দেখলাম একটা বেহালার বাক্স হাতে, তিনিও পাশের চেয়ারে বসলেন। অমলের সঙ্গে কি কথা হয়েছে আমরা বুঝলাম না, তবে হাতঘড়ি দেখা আর হাত পা নাড়া দেখে মনে হলো ওর খুবই তাড়া আছে। অমল ওকে কিছু বলে দ্রুত গতিতে বাড়ির ভিতরে গিয়ে আঙ্কেলকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। আঙ্কেলের হাতে একটা বেহালা, নিশ্চয়ই ওটাই ডেল গেসুর সেই বেহালাটা। আঙ্কেলের সঙ্গে রবার্ট দত্তর পরিচয় পর্ব শেষ হওয়ার পর আঙ্কেলের আমন্ত্রণে রবার্ট দত্ত পোডিয়ামে উঠলেন, কিন্তু চেয়ারে বসলেন না। বেহালার বাক্সটা ওর অ্যাসিস্ট্যান্ট খুব সাবধানে টেবিলের ওপর রাখলেন। আঙ্কেলের হাত থেকে বেহালাটা নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে টেবিলে রাখা বেহালার বাক্স থেকে একটা ছড় তুলে বেহালায় টান দিতে যাবেন, হঠাৎ দুম করে একটা আওয়াজ। সঙ্গে সঙ্গে টেরেসের সাইডে বসানো একটা বড় গ্লোব লাইট ফেটে কাঁচগুলো ছিটকে পড়লো। সেই ধাক্কা কাটতে না কাটতেই আরেকটা আওয়াজ। এবার ওর পাশের গ্লোব লাইটটা ফাটলো। আলো অন্ধকারের মধ্যে প্রায় প্যান্ডেমোনিয়াম। পত্রপত্রিকায় আর টিভিতে বন্দুকবাজদের আচমকা হানা দেবার খবর শুনে শুনে আজকাল সবাই সতর্ক এবং ভীত। কেউ কি গুলি চালাচ্ছে? দেখে কাজ নেই, সবার সঙ্গে আমিও পরিকি মরি করে ডাইনিং রুমের দিকে দৌড়েছি। প্রমথ আমার পেছনে। ধাক্কাধাক্কি করে কোনো মতে ডাইনিং রুমে পৌঁছে দেখি বুক ধরাস ধরাস করছে। এর মধ্যে যারা আগে ছিলেন তাদের বেশ কয়েকজন দরজা দিয়ে হলওয়েতে চলে গেছেন। সেখানে লিফট এবং সিঁড়ি। প্রমথ আমার পাশে, কিন্তু একেনবাবু নেই।
টেরেসের দিকে সাহস করে তাকাতে চোখে পড়ল রবার্ট দত্ত কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে তখনও পাথরের মতো দাঁড়িয়ে। মেম সাহেব সঙ্গিনী বেহালার বাক্স হাতে নিয়ে ওর হাত ধরে টানাটানি করছেন। অ্যাসিস্ট্যান্ট উধাও, আঙ্কেলকেও দেখতে পাচ্ছি না। পুরো টেরেসে ওরা দুজন ছাড়া আর গোটা কয়েক লোক। যারা আছেন তাদের কয়েকজন আত্মরক্ষার জন্য মাটিতে শুয়ে পড়েছেন। একেনবাবু টেরেসে আছেন, তবে মাটিতে শুয়ে নয়, চেয়ারে বসে এদিক ওদিক তাকাচ্ছেন। বলিহারি সাহস ওর। ইতিমধ্যেই জনা কয়েক সিকিউরিটির লোক রিভলভার হাতে ডাইনিং রুমের কাঁচের দরজার সামনে এসে গেছে। তারা দ্রুত গতিতে টেরেসে ঢুকে রবার্ট দত্ত আর বাকি সবাইকে ভিতরে নিয়ে এসেছে। একেনবাবুও সবার পেছন পেছন এসেছেন। সবকিছু কয়েক মিনিটের মধ্যে ঘটল। কেউ বোধহয় পুলিশকেও খবর দিয়েছে। সাইরেন বাজিয়ে বেশ কয়েকটা পুলিশের গাড়ি এখন বিল্ডিংয়ের নিচে রাস্তায়। ভাবছি এখন কি ঘটবে। অতিথিদের কেউ গুলি চালিয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া প্রয়োজন। এর মধ্যে অভ্যাগতদেরই একজন প্রস্তাব দিলেন সবাইকে সার্চ করা হোক। সকলের নিরাপত্তার জন্যই এটা প্রয়োজন, কিন্তু এভাবে অতিথিদের সার্চ করতে বলাটাও তো গৃহস্বামীর পক্ষে লজ্জাজনক। কাজেই দেখলাম আঙ্কেল খানিকটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। সিকিউরিটির একজন ওকে কিছু বলছে, উনি সম্মতিসূচক মাথা নাড়ছেন। পেছন থেকে অমলকে নিচু গলায় কাউকে বলতে শুনলাম, গুলিটা রবার্ট দত্তকে মারার জন্যই করা হয়েছিল। ভাগ্যক্রমে দুবারই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। যাকে কথাটা বললেন তিনিও কেমন যেন সায় দিলেন কথাটায়। কেন এখানে এসে কেউ রবার্ট দত্তকে খুন করতে চাইবে সেটা আমার কাছে খুব একটা স্পষ্ট নয়। তবে যদি সত্যি কেউ সেটা করে থাকে তাহলে নিশ্চয়ই টেরেসে ঢোকার মুখে বাঁ দিক থেকে করেছে। সেখানে একটা টেম্পোরারি গ্রিলে কেটারারদের কিছু লোক সাদা কোট পরে কাবাব গ্রিল করছিল। একমাত্র সেক্ষেত্রেই টার্গেট মিস করে ওই দুটো গ্লোব লাইট চুরমার হতে পারে। কেটারিংয়ের লোকদের কেউ কি সেই কোরিয়ান গ্যাংয়ের? সেক্ষেত্রে মাত্র কয়েকজনকে সার্চ করলেই চলবে। রবার্ট দত্তকেও দেখতে পেলাম। তার সঙ্গিনীকে নিয়ে দাঁড়িয়ে আছেন, অত্যন্ত বেজার মুখ, একটু যেন ভীত। অল্পক্ষণের জন্য বাজাতে এসে যে এই ঝামেলার মধ্যে পড়বেন বোধহয় ভাবেননি। ইতিমধ্যেই কয়েকজন পুলিশও নিচ থেকে ওপরে উঠে এসেছে। তাদের মধ্যে একজন সার্জেন্ট বিল। তিনি দেখলাম একেনবাবুকে খুব ভালো করে চেনেন। একেনবাবুকে দেখে তিনি এগিয়ে যেতেই আড়ালে ডেকে একেনবাবু তাকে কিছু বললেন। তারপর দুজনে মিলে টেরেসে সেই ফাটা বাতি দুটো পরীক্ষা করে ফিরে এলেন। সার্জেন্ট বিলের নির্দেশে একজন অফিসার গিয়ে একটা ছোট্ট কৌটোয় কিছু পুড়ে নিয়ে এলো। বিল গলা উঁচু করে সবাইকে বললেন, ইটস অল রাইট, আপনারা এখন পার্টি করতে পারেন। দেয়ার ওয়াজ নো শুটিং। কেউ প্র্যাকটিক্যাল জোক করেছে, বাট নো বডি গট হার্ট, সো ম্যাটার সেন্ট। ইতিমধ্যে একেনবাবু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কি ব্যাপার একেনবাবু? কেউ স্যার গ্লোব দুটো বেস থেকে তুলে ভিতরে বড়সড় পটকা রেখেছিল। বাতির গরমে পটকা দুটো ফেটেই এই বিপত্তি। আমার কেমন যেন মনে হলো এটা নিশ্চয়ই ওই দুই যমজ ভাইয়ের কীর্তি। সেটা বুঝলাম যখন দেখলাম একজন বয়স্ক মহিলা কিচেনের সামনে দুটোকে ধরে আচ্ছাসে বকছেন, আর ছেলে দুটোর কাঁদো কাঁদো মুখ। পুলিশ টুলিশ দেখে বোধহয় ভয় পেয়ে দোষ স্বীকার করেছে। এসব ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে, জুভেনাইল ডেলিনকুয়েন্ট বলে ছাড় পায় না। বিলের সঙ্গে আঙ্কেল দেখলাম কথা বলছেন। শেষমেশ পুলিশ কাউকে অ্যারেস্ট না করেই চলে গেল। ছোঁড়া দুটোকে বাড়ির ভিতরে কোথাও রাখা হলো। যাক, নিশ্চিন্তি। আমরা আবার টেরেসে ফিরে গেলাম বটে, কিন্তু ছন্দপতন যা ঘটার ঘটে গেছে। একজন কাজের লোক এসে দ্রুত ভাঙা কাঁচগুলোকে তুলে জায়গাটা ভ্যাকিউম করে চলে গেল। রবার্ট চলেই যাচ্ছিলেন, কিন্তু অমলের স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে বাখের সোনাটা নাম্বার 1 থেকে একটা অংশ বাজাতে রাজি হলেন। বেহালাটা টেবিলেই ছিল, সেটা তুলে চিবুকের নিচে ভালোভাবে বসিয়ে ছড়ের একটা টান দিয়েই বললেন, This is not a Del Gesu. What? What are you saying? Are you sure? কথাটা শুনে আঙ্কেল উত্তেজিত হয়ে পোডিয়ামে উঠে পড়লেন। হাতের বেহালাটা নামিয়ে টেবিলে রাখলেন রবার্ট দত্ত। আর ইউ শিওর? আমি ডেল গেসুর আওয়াজ জানি, শুধু ডেল গেসুই আমি বাজাই। এই বেহালা ডেল গেসু হতে পারে না। কিন্তু এটার এমব্লেম তো ডেল গেসু। মাস্ট বি ফেক।
I paid more than $1 million for this. Well, a genuine Del Gesu is not cheap. কাঁধটা ঝাঁকিয়ে রবার্ট দত্ত নিজের বেহালার বাক্সটা হাতে তুলে নিলেন। তারপর পোডিয়াম থেকে নেমে ইশারায় সঙ্গিনীকে ডেকে রবার্ট বেরিয়ে যাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে পা বাড়ালেন। তারপর বোধহয় আঙ্কেলের জন্য একটু করুণাই হলো ওর। আই এম ট্রুলি সরি। যার কাছ থেকে কিনেছেন তাকে ফেরত দিয়ে টাকাটা নিয়ে নেবেন। দিস ইজ চিটিং। পুরো ব্যাপারটা এত দ্রুত লয়ে ঘটল যে অতিথিদের অনেকেই মনে হলো বোঝেননি যে কি ঘটেছে। আমরা নিতান্ত সামনে ছিলাম বলে সবকিছু শুনেছি। একটু দূরে বল্লরী আর বিপ্লব। বিপ্লবের মুখ কালো, বোঝাই যাচ্ছে ঘটনার আকস্মিকতায় স্টান্ড হয়ে গেছে। বল্লরীর মুখটাও ফ্যাকাশে। হঠাৎ বিপ্লব বল্লরীকে কিছু বলে দ্রুত চলে গেল। বল্লরী ছলছল চোখে তাকিয়ে আছে দেখে অমল মিত্র বোধহয় সান্ত্বনা দিতে গেলেন। আঙ্কেল ইতিমধ্যেই টেরেস থেকে অদৃশ্য হয়েছেন। আন্টি একমাত্র হাসি মুখে সবাইকে সামলাচ্ছেন। প্রীতম এর মধ্যে একবার এসে আমাদেরকে বলে গেল, কি বিচ্ছিরি ব্যাপার হলো। অমলের কি দরকার ছিল বলতো সর্দারি করে রবার্ট দত্তকে আজকে ডাকার? পরদিন সকালে কফি মেকারে জল ঢালছি, দেখলাম একেন বাবু সোফায় বসে খুব মন দিয়ে ল্যাপটপে কি জানি দেখছেন। সাত সকালে কি পড়ছেন এত মন দিয়ে? বেহালার ওপর একটা আর্টিকেল স্যার। বেহালা? খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যার। স্ট্র্যাডিভারির বেহালার সঙ্গে নতুন পুরনো ভালো ভালো বেহালার তুলনা করা হয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো তফাৎ ধরা পড়েনি। কাগজের ফিল্টারে এখন 6 চামচ কফির গুঁড়ো দিতে হবে। একটু কম বেশি হলেই প্রমথ চেঁচামেচি জুড়বে উইক বা স্ট্রং হয়েছে বলে। আমার অ্যাটেনশনটা তাই সেদিকে। তো তাতে হয়েছে এটা কি? একেনবাবু সোফা থেকে উঠে ল্যাপটপটা খুলে পাশে এসে দাঁড়িয়েছেন। এই দেখুন স্যার, 1977 সালে বিবিসি রেডিওর প্রোগ্রামে 4টে বেহালা আনা হয়েছিল। একটা স্ট্র্যাডিভারিয়াস, একটা গুয়ের্নেরি 1739 সালে বানানো ডেল গেসু, অন্য দুটো অত পুরনো নয়। এই একটা হচ্ছে 1846 আর 1976 সালের তৈরি। ভালো বেহালা বাদকদের দিয়ে সেগুলো বাজানো হয়েছিল পর্দার আড়ালে। বিচারক ছিলেন আইজ্যাক স্টার্ন, পিঞ্চাস জ্যাকারম্যান আর বেহালা বিশেষজ্ঞ চার্লস বিয়ারক। এরা সবাই বিখ্যাত, তাই না স্যার? আইজ্যাক স্টার্নের নাম আমি এর আগে শুনেছি। অন্য দুজনও নিশ্চয়ই বিখ্যাত হবেন, সেটাই জানালাম। তাহলেই বুঝুন স্যার, এরা কেউই 4টের মধ্যে দুটো ঠিক করে বলতে পারেননি। এদের মধ্যে দুজন আবার ভেবেছিলেন 1976 সালের বেহালাটা স্ট্র্যাডিভারিয়াস। চলুন আগে বসি, তারপর বলুন আপনার পয়েন্টটা ঠিক কি। আমি বলতে চাইছি স্যার, ওই দুম করে রবার্ট দত্ত ছড়ে একটা টান দিয়েই বললেন এটা ডেল গেসু নয়। এটা সত্যি হতে পারে না স্যার। তাহলে? একটা গল্প মনে পড়ছে স্যার। একটা আসরে আলো নিভে যাবার সুযোগ নিয়ে এক মহিলা অতিথির হীরের আংটি খুলে নিয়েছিল এক চোর। তারপর মুখ থেকে চুইনগাম বার করে সেটা লাগিয়ে দামি কোনো বেহালার সাউন্ড বক্সে ঢুকিয়ে দিয়েছিল। চুইনগামের জন্য আংটিটা বেহালার ভেতরেই আটকে গেল। আলো যখন জ্বলল তখন তন্ন তন্ন করে খুঁজেও আংটিটা পাওয়া গেল না। পুলিশ এসে সবাইকে সার্চ করেও কিছু পেল না। ইট ওয়াজ আ মিস্ট্রি স্যার। শুধু বেহালার আওয়াজটা আগের মতো খুলছিল না। গল্পটা ইন্টারেস্টিং, তাতে সন্দেহ নেই, কিন্তু শেষে তাহলে লাভবান কে হলেন? বেহালার মালিক না চোর? মানে সেটাই না ভুলে গেছি স্যার। তা এখন কি করতে চান? ভাবছি স্যার একবার খোঁজ করলে কেমন হয়। সেদিন ওখানে কারো কিছু খোয়া গিয়েছিল কিনা। এর থেকে অনেক সহজ এক্সপ্লেনেশন রয়েছে। নিজে কত বড় বোঝদার প্রমাণ করার জন্যই রবার্ট দত্ত একটা ফালতু স্টেটমেন্ট দিয়েছেন। তার থেকেও সিনিস্টার এক্সপ্লেনেশন হলো যে নিজের রদ্দি ডেল গেসু রেখে গোলমালের মধ্যে আঙ্কেলের ভালো মালটা নিয়ে কেটে পড়েছেন। প্রমথ কখন ঘরে এসেছে খেয়ালই করিনি। এটা কিন্তু আপনি মন্দ বলেননি স্যার, কিন্তু এটা ডেল গেসু নয় বলার কি দরকার ছিল? আপনার থিওরি ঠিক হলে স্যার, উনি তো প্যান্ডোমোনিয়ামের মধ্যে এক্সচেঞ্জটা করেই ফেলেছিলেন। নিজের বেহালাটা না হয় একটু বাজিয়ে তারপর রেখে দিয়ে চলে যেতেন, তাহলে তো কারোর কোনো সন্দেহের প্রশ্ন থাকতো না।
কিন্তু আরও ভালো ফান্ডামেন্টাল প্রশ্ন কি স্যার জানেন? উনি কি করে জানলেন আঙ্কেলের বেহালা শুধু জেনুইন নয়, একটা ভালো ডেলগেসু, যার জন্যে ওই এক্সচেঞ্জটা উনি করতে গিয়েছিলেন? একেনবাবুর এই যুক্তিটা প্রমথ নাকচ করতে পারল না, বেজার মুখে বসে রইল। আচ্ছা স্যার, চুরির মোটিভ আপনার কি হতে পারে বলে মনে হয়? সিম্পল অর্থোপার্জন, কিন্তু প্রসঙ্গটা আসছে কোত্থেকে? ঠিক স্যার, চুরির মোটিভটা অর্থোপার্জন হতেও পারে, অথবা কারুর কোনো ক্ষতি করা, নিজের তেমন লাভ হোক বা না হোক। এত হেঁয়ালি করে কথা বলছেন কেন বলুন তো? মাঝে মাঝে সব কিছু কীরকম একটা কনফিউজিং লাগে স্যার। আমার তো আপনার এখনকার কথাই কনফিউজিং লাগছে। কি বলতে চান বা কি করতে চান একটু ঝেড়ে কাশুন তো দেখি। আমি ভাবছিলাম আঙ্কেলকে একটা ফোন করব। আমি অনেকবারই কথা লিখেছি, একেনবাবুর মাথায় কিছু চাপলে যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আশেপাশে সবার লাইফ হেল করতে দ্বিধা করেন না। আমাকে দিয়েই ফোন করানোর চেষ্টা করছিলেন। লাকিলি প্রীতমের ফোন এলো। প্রীতম আমাদের এদিকেই এসেছে, আমাদের সঙ্গে একটু কথা বলতে চায়। এতে আর সমস্যা কি, চলে আসতে বললাম। একটু বাদে ও একাই এলো। বাড়িতে প্রবল গোলমাল চলছে। আঙ্কেল রেগে আগুন হয়ে রয়েছেন। বিপ্লবের বাবাকে ফোন করে যাচ্ছে তাই গালাগালি করছেন ঠকাবার জন্য। যেসব কাগজপত্র বেহালার ওই অথেন্টিসিটি প্রমাণ হিসাবে বিপ্লবের বাবা দিয়েছেন সেগুলো সব ভুয়ো বলে কেস করার কথা বলেছেন। বল্লরই কান্নাকাটি করছে। অমল কি যে একটা ঝামেলা পাকালো না। আচ্ছা স্যার, এই অমল মিত্র ভদ্রলোকটি কে? ওর ঠাকুরদা আমার মায়ের দাদুর উকিল ছিলেন, আমার আন্টির দূর সম্পর্কের আত্মীয়, বলতে গেলে ফ্যামিলিরই একজন। তবে কি স্যার? ও আন্টির খুব প্রিয়, কিন্তু আঙ্কেলের সঙ্গে একটু সমস্যা আছে। অমলের ধারণা আঙ্কেলদের এই বিশাল ব্যবসায় ওর ঠাকুরদার প্রচুর অবদান। বিশেষ করে অ্যাসবেস্টাসের বিজনেসটা উনিই দাঁড় করিয়েছিলেন। সেই বিজনেসটা অবশ্য এখন নামই আছে, কিন্তু এক সময় তো বিরাট আয় হতো। তার প্রতিদানে ওকে চাকরির ক্ষেত্রে সেরকম সুযোগ বা সম্মান দেওয়া হচ্ছে না। আমাকে একদিন বলেছিল আঙ্কেলদের এক কম্পিটিটর ওকে অনেক স্টার্ট আপ বোনাস আর মাইনে দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ও পারিবারিক সম্পর্কটা নষ্ট হতে দিতে চায় না। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যার। না বুঝলাম না, ওর কোম্পানি ছেড়ে যাবার সঙ্গে পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার প্রশ্ন উঠছে কেন? ও চলে গেলে যদি ইন্ডাস্ট্রি লাটে উঠতো তাহলে এইসব কনসিডারেশন আসতে পারত। না, তা নয়। তাহলে আর কি হতে পারে? বল্লরীকে পাবার চান্স চলে যাবে? সরি, তোমার বোন, এভাবে কথাটা বলা উচিত নয়। তুমি আবার কবে থেকে রেখে ঠেকে কথা বলো? আন্টির তরফ থেকে সে চান্স দিতে আপত্তি হবে না, তবে বল্লরী আঙ্কেলের চোখের মণি। আঙ্কেলের কাছে বল্লরীর উপযুক্ত এখনও কেউ জন্মায়নি। সর্বনাশ, এরপর জন্মালে তো বয়সের ডিফারেন্স বেড়ে যাবে। ও কথা থাক, আসলে ব্যাপারটা একটা বিচ্ছিরি জায়গায় চলে যাচ্ছে। কিছু একটা করে স্ট্রিমটা আউট করা দরকার। সেই জন্যই তুমি এই সকালবেলা একেনবাবুর কাছে এসছো? তোমাদের সবার কাছেই পরামর্শের জন্য এসেছি। মল্লিকাও পুরো ব্যাপারটাতে খুব আপসেট। তা তো বুঝতে পারছি স্যার। তার আগে আসুন কফি খাওয়া যাক, সবারই মাথা তাতে খুলবে। সেই ফাঁকে আরও দু একটা কথা একটু জেনে নিই, তারপর না হয় যাওয়ার কথা ভাবা যাবে। প্রীতমের তাতে কোনো আপত্তি আছে বলে মনে হলো না। প্রমথ এক পট কফি বানালো, বাড়িতে ডোনাট ছিল, সেই নিয়েই আমরা বসলাম। কাল আমার মাথাতে কতগুলো প্রশ্ন জেগেছিল স্যার, সেগুলো আগে একটু ক্লিয়ার করি। এই যে রবার্ট দত্ত, এঁকে কি আপনি আগে কোথাও দেখেছেন? হ্যাঁ, বেশ কিছুদিন আগে জুবিন মেহতার একটি কনসার্টে বাজিয়েছিলেন লিড ভায়োলিনিস্ট হিসাবে। সেটাই ওনার প্রথম ব্রেক। মল্লিকা ওকে দেখেছে গত বছর লন্ডনের একটি কনসার্টে। খুব আত্মম্ভরী লোক। আই সি। অমল মিত্র ওকে চিনলেন কিভাবে স্যার? তা বলতে পারবো না, তবে অমলের অসীম ক্ষমতা লোকদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে। বহু সেলিব্রিটিকেও চেনে। বুঝলাম স্যার, কিন্তু ওই হঠাৎ রবার্ট দত্তকে নিয়ে এসে একটা ভায়োলিন পরীক্ষা করতে বললেন কেন? আর রবার্ট দত্তই বা তাতে রাজি হলেন কেন? এই প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল যখন শুনলাম অমল ওকে আনার চেষ্টা করছে।
পরে ব্যাপারটা ক্লিয়ার হলো। কি কি ক্লিয়ার হলো স্যার? আঙ্কেলের মনে একটা সন্দেহ হয়েছিল যে ভায়োলিনটা সত্যিই কতটা ভালো। কাগজপত্রে তো অনেক কিছুই লেখা থাকে, ভেবেছিলেন কাকে দিয়ে পরীক্ষা করাবেন। অমলই তখন রবার্ট দত্তর নাম করেছিল। রবার্ট দত্ত রাজি হয়েছিলেন, কিন্তু সেটার জন্য পারিশ্রমিক চেয়েছিলেন। তারপরে আমার রিসেপশনে যখন আসবেন ঠিক হলো, তখন সেই পারিশ্রমিকের ওপরে একটা অ্যাপিয়ারেন্স ফিও আঙ্কেল দিয়েছিলেন। এক্সট্রা অ্যামাউন্টটা ঠিক কতটা সেটা আমি জানি না, কিন্তু ভালো অঙ্কের টাকাই হবে বলে মনে হয়। আমি একটু কনফিউজড স্যার। আঙ্কেল তো নিজে বাজাতে জানেন না, কিন্তু এরকম একটা দামি বেহালা কিনলেন কেন? মানে জাস্ট ইনভেস্টমেন্টের জন্য? তা হতে পারে, কিন্তু এক্ষেত্রে মনে হয় অন্য একটা কারণ কাজ করছিল। এই 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 অন্য কারণটা কি হতে পারে স্যার? আমার মামাতো ভাই এই আঙ্কেলের একমাত্র ছেলে, বেহালা বাজাতো। ওর খুব স্বাদ ছিল ডেলগেসু বা স্ট্র্যাডিভেরিয়াস কিনবে। বেশ কয়েক বছর আগে ও দুর্ঘটনায় মারা যায়। সেটাও হয়তো মনের মধ্যে ছিল, কে জানে। ওহো, আচ্ছা। অমলবাবুর সঙ্গে কি এর মধ্যে আপনার কথা হয়েছে? না। ঠিক আছে স্যার, আমি যাব। আপনারাও চলুন না স্যার। আমরা গিয়ে কি করব? আমি যাচ্ছি না। আমি গেলে স্টিম আউট হওয়ার বদলে স্টিমের চাপ বেড়ে যাবে। যত সব। অগত্যা আমি আর একেনবাবুই গেলাম, কিন্তু একেনবাবুকে সতর্ক করলাম, শুনুন আমি কিন্তু যাবো আর আসবো, আমাকে আজকেই গ্র্যান্টের রিপোর্টটা শেষ করতে হবে, নো ইফ অর বাট। প্রীতম আন্টির সঙ্গে কথা বলেই এসেছিল। টেরেস তখনও পরিষ্কার করা হয়ে ওঠেনি। দুজন লোক সেখানে কাজ করছে। বল্লরী আর মল্লিকা আন্টির সঙ্গে বসে আছে ফ্যামিলি রুমে। আঙ্কেল বাড়িতে নেই। মনে হলো বেহালার কাগজপত্র পরীক্ষা করানোর জন্য একজন বিশেষজ্ঞ উকিলের কাছে গেছেন। আন্টি, আমি কি আঙ্কেলের ডেলগেসু বেহালাটা একটু দেখতে পারি? না, ওই একটা জিনিস পরীক্ষা করতাম আর কি, কিন্তু একটা জেমস ক্লিপ বা চুলের কাঁটা দরকার। সবাই অবাক। জেমস ক্লিপ আর চুলের কাঁটা? বিস্ময় একেবারে তুঙ্গে। বল্লরী চট করে কোত্থেকে চুলের কাঁটা নিয়ে এলো। আঙ্কেলের অফিসে গেলাম, আগেও এসেছি, সেই একই রকম রয়েছে। ওডিনের উপহারটা যেভাবে দিয়েছিলাম সেভাবেই ডেস্কের ওপর রাখা। কাল রাতে যা ঘটেছে তারপরে আর ওটা দেখার সময় পাননি। ডেলগেসু বেহালা বাক্সশুদ্ধ ডেস্কের আরেক কোণে। সেটাকে আর ডিসপ্লে ক্যাবিনেটে ঢোকানো হয়নি। বেহালাটা বাক্স থেকে উঠিয়ে পকেট থেকে একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট বের করে একেনবাবু কি জানি একটা দেখার চেষ্টা করলেন। তারপর চুলের কাঁটাটা একটু বেঁকিয়ে সোজা করে বেহালাটার ছোট্ট মুখের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে যে জিনিসটা বার করলেন সেটা যেন আমি এক্সপেক্টই করছিলাম, একটা চুইং গাম। এর মানে? ম্যাডাম, কেউ এটার আওয়াজ নষ্ট করার চেষ্টা করেছিল। আরও কিছু গাম হয়তো ভেতরে আটকে আছে, কিন্তু ওই খোঁচাখুঁচি করে বেহালাটা ড্যামেজ করতে চাইছি না। এই কীর্তি কে করেছে একেনবাবু মনে হলো বুঝতে পেরেছেন। আমিও মনে হয় একই লোককে সন্দেহ করছি। বল্লরীর চোখ দেখলাম জ্বলছে, সে ঠিকই ধরেছে। আঙ্কেলকে বলবেন বেহালা সারাই করার ভালো লোক ডেকে এটাকে একটু ঠিক মতো ক্লিন করাতে। আন্টি আমাদের চা খাওয়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমরা আর বসলাম না। ফেরার পথে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি করে সন্দেহ হলো যে অমল মিত্র এর সঙ্গে জড়িত? এইভাবে বিপ্লবকে ফিল্ড থেকে হটিয়ে দেওয়া এ তো একেবারে মাস্টার স্ট্রোক। এটা একেবারেই ওই ঝড়ে বক পড়ে গেছে স্যার। চুইনগামটা হঠাৎ পেয়ে গেলাম, নইলে তো এটা চিটিং কেস। ভালো বলে বাজে মাল গছানো, তাই না? সে যাই হোক, যে বমশেল ফাটিয়ে এলেন এবার দেখুন কি দাঁড়ায়। এটা পারিবারিক অশান্তির যে পরিবেশ হবে তাতে সন্দেহ নেই। সন্ধ্যেতে যে খবরটা পেলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আঙ্কেল দুর্ঘটনায় মারা গেছেন, আর এবারে আর পটকা ফটকা নয়, ডিরেক্ট বম্ব ব্লাস্ট। ভয়ার্ত প্রীতমের করা ফোন থেকে তাই বুঝলাম। পুলিশ জায়গাটা কর্ডন করে রেখেছে। ফরেন্সিক এক্সপার্টরা তন্ন তন্ন করে চত্বরটা পরীক্ষা করছে। দুটো ডেলিভারি এসেছিল সকালে, সেগুলো ট্র্যাক করা হচ্ছে। বল্লরীকে নিয়ে আন্টি আপাতত কোম্পানির গেস্ট হাউসে। মৃত্যুর আগে একেনবাবুর চুইংগাম ডিসকভারির কথাও বোধহয় শুনে যাননি। অবশ্য সেটা জিজ্ঞেস করার সময় এখন নয়।
ক্যাম্পার ইন্ডাস্ট্রির মালিকের এভাবে খুন হওয়াটা একটা বিশাল নিউজ। একেনবাবুও খোঁজ খবর করেছেন। যেটুকু জানলাম, বেশ সফিস্টিকেটেড প্লাস্টিক বম্ব। যেই বানান না কেন, বম্ব বানানোর বিজনেসটা জানে, কোনো অ্যামেচারের কাজ নয়। ওডিনও খবরটা শুনেছে, জিজ্ঞেস করলো প্রেজেন্টটা মিস্টার সিংকে দিতে পেরেছিলাম কিনা। ওটা ইতিমধ্যে না দেখে থাকলে তো আর দেখতেও পাবেন না। হোয়াট ডিফারেন্স ইট মেক্স ওডিন? তোমার আঙ্কেল আন্টি মনে করে পাঠিয়েছেন সেটাই তো যথেষ্ট, মানুষটা তো আর নেই। মাঝে মাঝে লোকেদের প্রায়োরিটি দেখে বিস্মিত হতে হয়। আঙ্কেলের ফিউনারেলটা হচ্ছে লোয়ার ম্যানহ্যাটনের একটা ফিউনারেল হোমে। লন্ডন থেকে প্রীতমের 2 মামাই এসেছেন মামিদের নিয়ে। প্রাইভেট অ্যাফেয়ার। ক্যাম্পার ইন্ডাস্ট্রির সবাই চলে এলে তো তিল ধারণের আর জায়গা থাকবে না। শুধু সিনিয়র কিছু এক্সিকিউটিভ, অনেকেই ফুল নিয়ে এসেছেন। মেজো মামা আর ছোট মামা ফুলগুলোকে খুলে খুলে ক্যাসকেডের চারপাশে সাজিয়ে রাখছেন। আমি আর প্রমথ ফুল নিয়ে গিয়েছিলাম। একেনবাবু একটু পরে আসবেন বলেছিলেন। হঠাৎ অমল মিত্র এসে হাজির। একেনবাবু কোথায়? একটু বাদেই আসছেন। আপনাদের একটু সাহায্য করতে হবে আমাকে। আমি আর প্রমথ দুজনেই বিস্মিত চোখে তাকালাম। আসলে বল্লরি কথা বলা বন্ধ করেছে। ওর ধারণা আমি চুইংগামটা বেহালায় ঢুকিয়েছি বিপ্লব আর বিপ্লবের ফ্যামিলিকে হেনস্থা করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি এর মধ্যে একটুও জড়িত নই। কেন এরকম একটা নোংরা কাজ আমি করব বলুন তো? আপনারা একেনবাবুকে একবার সেটা বলুন না প্লিজ। আমার সত্যি এবার বিরক্তি লাগলো। আঙ্কেলের ফিউনারেলে এসেছি, একটা বিষাদপূর্ণ অনুষ্ঠান, এর মধ্যে এসব কি কথা? ওকে, বলবো বলে কাটালাম। অমল চলে যেতেই প্রমথর মন্তব্য, ছোঁড়াটা বাঁশ খাচ্ছে দেখে ভালোই লাগছে। এর মধ্যে ভিড়টা বেশ বেড়েছে। ক্যাসকেটের চারপাশে ফুল রাখার আর জায়গা নেই। প্রীতমের 2 মামা ফুলগুলো নিয়ে পাশের একটা টেবিলে রাখছেন। হঠাৎ দেখি ওডিন হাতে কাগজে মোড়া একগুচ্ছ ফুল। সেটা প্রীতমের ছোট মামার হাতে দিতেই পেছন থেকে ক্যাপ্টেন স্টুয়ার্ট আর 2 জন পুলিশ সেটা হাত থেকে প্রায় কেড়ে নিয়ে ওডিনের হাত পেছন করে হাতকড়া লাগিয়েছে। পুরো ব্যাপারটা ঘটল বড় জোর 15 সেকেন্ডে। দেখলাম একেনবাবু সেখানে উপস্থিত। ওডিনকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, বাইরে বম্ব স্কোয়াডের গাড়ি। ফিউনারেল হোমে সবাই সন্ত্রস্ত। কোনো মতে নমনম করে ব্যাপারটা শেষ হলো। শুধু আমি না, প্রমথ কমপ্লিটলি কনফিউজড। একেনবাবু বাড়ি ফিরলেন বিকেলে। কি ব্যাপার বলুন তো? ওডিনকে ওরকমভাবে অ্যারেস্ট করা হলো কেন? খুবই স্যাড স্যার। তার কারণ আঙ্কেলের মৃত্যুর জন্য মিস্টার ওডিনই দায়ী। একে সময় মতো না ধরলে আর একটা বিস্ফোরণ হতো, আমরা সবাই খতম হয়ে যেতে পারতাম স্যার। হেয়ালি ছেড়ে প্রথম থেকে বলুন না। বলছি স্যার, বলছি। একটু কফিও হোক। স্টুয়ার্ট সাহেবের অফিসে ওটি ভালো পাওয়া যায় না, বুঝতেই পারছেন। প্রমথ রোস্টেড কফি বিন ইলেকট্রিক গ্রাইন্ডারে গুঁড়ো করতে বসলো। স্যার, এখানে ডিটেকশনের 2টো গল্প আছে। প্রথমে প্রাণঘাতী গল্পটাই বলি। এও বলি স্যার, আমি যা বলছি তা আপনারা কিন্তু সবই জানেন। প্রমথবাবু যদি না জানতে পারেন, আপনি কিন্তু স্যার জানেন। বাপি জানলেও ব্যাপারটার আসল অর্থ বুঝতে পারে না, একটু গবেট তো। এই চুপ কর তো, বলুন। এই দাঁড়া দাঁড়া, কফিটা একেবারে নিয়ে তারপর শোনা যাক। কয়েক মিনিটের তো ব্যাপার। আপনি স্যার নিশ্চয়ই খেয়াল করেছিলেন, আফ্রিকার ক্যাম্পার ইন্ডাস্ট্রি নিয়ে মিস্টার ওডিনের একটা বিশেষ আগ্রহ ছিল। হ্যাঁ, তা করেছিলাম। একটু অবাকই হয়েছিলাম। পরে অবশ্য জেনেছিলাম যে ওদের পরিবারের অন্নদাতা ছিল ওই কোম্পানিটাই। এক্স্যাক্টলি স্যার। মিস্টার ওডিন অবশ্য সেটা জেনেছিলেন খুব বেশি দিন হয়নি। জন্মদাতা বাবা মার খোঁজ শুরু করার সময় ওর পালক পিতার এক বন্ধুর কাছ থেকে। তিনি মনে হয় মিস্টার ওডিনের বাবা মার খবর মিস্টার জনসন, মানে ওডিনের পালক পিতার থেকে বেশি জানতেন। এছাড়া সাবালক হয়ে গেলে অ্যাডাপশন এজেন্সি থেকেও কিন্তু নিজের জন্মগত পরিচয় খানিকটা পাওয়া যায়, যদি আইনের কোনো বাধা না থাকে আর কি। অনুমান করি স্যার, মিস্টার ওডিন ওখান থেকেই জানতে পারেন কোন অনাথ আশ্রমে তিনি থাকতেন। তারপর সেই অনাথ আশ্রমের সঙ্গে তো বটেই, পরে সেকো ফ্যামিলির কারো কারোর সঙ্গে মিস্টার ওডিনের যোগাযোগ হয়েছিল।
হয় চিঠিতে অথবা ফোনে। আর সেই পরিবারকে আরও ভালোভাবে জানার জন্যেই তিনি 3 সপ্তাহের জন্য আফ্রিকা গিয়েছিলেন। প্রমথবাবু, আপনি এটা জানেন না, কিন্তু মিস্টার ওডিন খুব পরিষ্কার করেই বাপিবাবুকে লিখেছিলেন কেন আফ্রিকা যাচ্ছেন, টু ফাইন্ড মাই রুটস। বাপিবাবু অবশ্য এটা একটু অন্যভাবে নিয়েছিলেন, লেখাটাতে দুটো অর্থই লুকিয়েছিল, যিনি যেভাবে নেবেন। কি তাই না স্যার? আমি মাথা নাড়লাম। আসলে স্যার, অ্যাডাপ্টেড ছেলে মেয়েদের মানসিক অবস্থা আমরা তো নিজেরাই দেখছি এরিক সাহেবের সাথে কথা বলে। মনের গভীরে ওদের মানসিক কষ্ট যে কী নিদারুণ, আমাদের পক্ষে কিন্তু কল্পনা করা কঠিন স্যার। মিস্টার ওডিনের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কিন্তু এক্সটার্নাল কারণে। ওর বাবা মা ওকে ফেলে দেননি স্যার, মৃত্যুই হঠাৎ এসে ওর বাবা মাকে ছিনিয়ে নিয়ে গেছে। দুজনেই মারা গেছেন ক্যান্সারে, মেসোথেলিওমা। আপনারা জানেন কি না জানি না স্যার, এটা একটা মারাত্মক ক্যান্সার, যার অন্যতম প্রধান কারণ অ্যাসবেস্টাসের সংস্পর্শে বহু সময়ের জন্য থাকা। শুধু ওর বাবা মা নন স্যার, কাকারও মৃত্যু কিন্তু একইভাবে ওই ক্যান্সারে। সেদিক থেকে স্যার বাবা মার ওপর অভিমান না করে মিস্টার ওডিন রাগ করতে পারেন ভগবানের ওপরে। এর মধ্যে বেহালাটা নিয়ে ঘটল ওই ব্যাপার। মিস্টার প্রীতম এসে অমল মিত্রর কথা বললেন, মনে আছে স্যার? কি কথা? মিস্টার মিত্র ঠাকুরদার কথা। ক্যাম্পার ইন্ডাস্ট্রির অ্যাসবেস্টাসের ব্যবসাটা তিনিই তো দাঁড় করিয়েছিলেন। এখন অবশ্য সেটা পড়তি অবস্থায়, কারণ বেশিরভাগ দেশই ওটার ব্যবহার বন্ধ করে দিয়েছে ওই মেসোথেলিওমার ভিত্তিতে। তখনই মনে পড়ল মিস্টার ওডিনের সেই নোট, যেটা প্রীতমের আঙ্কেলকে পাঠানো গিফটের সঙ্গে আটকানো ছিল। আপনার মনে আছে স্যার? ওর আঙ্কেল আর আন্টির নাম? হ্যাঁ স্যার, কিন্তু ডাক নামটাই তো লিখতে ভুলে গিয়েছিলেন। হ্যাঁ মনে আছে, নোন অ্যাজ বলে ছেড়ে দিয়েছিলেন। আমরা তো কথাও বললাম সেই নিয়ে। কিন্তু তারপরের শব্দগুলোও ভাবুন স্যার, বেস্ট কমা OS। হ্যাঁ, কিন্তু ও তো সবসময় নোটের শেষে বেস্ট OS কথাটা লেখে। তা লেখেন, কিন্তু এখানে সেটা অন্য মাত্রা পেয়েছিল। শেষ 3টে শব্দ এখন একসঙ্গে পড়ুন তো স্যার, অ্যাসবেস্টস, অর্থাৎ অ্যাসবেস্টাস। কি তীব্র রাগ আর ক্ষোভ নিয়ে মিস্টার ওডিন ওই নোটটা লিখেছিলেন। বক্তব্যে কোনো রাগ ঢাক নেই, কিন্তু গুরুবচন আঙ্কেলের সাধ্য হবে না তার অর্থ বোঝার। আমরা বুঝিনি। এখানেও ওর সেই রুটস খোঁজার মতো, যে যেভাবে খুশি বোঝো। এবার কিন্তু আপনার গল্পের গুরুটা গাছে উঠছে। এর সঙ্গে আঙ্কেলের মৃত্যুর সম্পর্কটা কি? আঙ্কেল মারা গেছেন একটা সোফিস্টিকেটেড প্লাস্টিক বোমায়, সেটা তো যে কেউ বানাতে পারবে না। একদম ঠিক স্যার। তবে কিনা বাপিবাবু আরেকটা জিনিস খেয়াল করেননি, আমিও প্রথমে অবশ্য করিনি। আমাদের ধারণা ছিল মিস্টার ওডিন এনার্জি সেক্টরের একটা ল্যাবে কাজ করেছেন। সেটা কিন্তু ঠিক নয় স্যার, উনি কাজ করেছিলেন এনার্জেটিক্স ল্যাবে। বাপিবাবু সেদিন যখন ওর রেজিউমেটা আমাকে দেখালেন, তখন এনার্জেটিক্স শব্দটা কিন্তু আমি পড়েছিলাম, কিন্তু সেভাবে ওটা নিয়ে তখন ভাবিনি। এনার্জি আর এনার্জেটিক্স এর মধ্যে কিন্তু অনেক তফাৎ স্যার। এনার্জেটিক্স হলো বিস্ফোরক নিয়ে কারবার। উনি আগে কাজ করতেন যেখানে, সেখানে রিসার্চ করা হতো বিস্ফোরক নিয়ে। সেদিন আরও 2টো প্যাকেজ আঙ্কেলের কাছে এসেছিল বটে, কিন্তু সেগুলো নির্দোষ। অ্যামাজন আর ওয়ালমার্টের অনলাইন অর্ডার। ওডিনের প্যাকেজটা খুলতে গিয়েই তো এক্সপ্লোশনটা হয়, তাই না স্যার? ফরেন্সিক অ্যানালিসিসে দেখা যায় ব্যাটারি অপারেটেড কোনো ট্রিগারিং মেকানিজম ওর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর ঠিক এইখান থেকে আমিও চিন্তা করতে শুরু করি, কোথায় মিস্টার ওডিন এটা বানাতে পারেন। বাইরে কোথাও বানাবার চেষ্টা করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কোথায় করতে পারবেন? ইউনিভার্সিটিরই কোথাও কি? কোথায় আবার? প্রমথবাবু ওকে ল্যাবে একটা কাজ জোগাড় করে দিয়েছেন তো, সেই ল্যাবেই প্লাস্টিক বোম বানাবার সমস্ত রসদই আছে। ব্যাস, বাইরে থেকে কিছুই কেনার দরকার নেই। পুলিশ কিন্তু ইতিমধ্যে সেটা ভেরিফাই করেছে। মাই গড! ওর দিক থেকে ভাবুন স্যার, বাবা মা ওকে ছেড়ে চলে গেছেন ক্যান্সারের মৃত্যুর জন্য।
আর ক্যান্সার হয়েছে অ্যাসবেস্টাসের জন্য। ক্যাম্পার ইন্ডাস্ট্রি, যার মালিক হচ্ছেন আঙ্কেল গুরদয়াল সিং আর তার ভাইরা, অ্যাসবেস্টাস নিয়ে এত হইচই সত্ত্বেও মুনাফার লোভে সেই ব্যবসাটা কিন্তু বন্ধ করেননি। যতদিন খরিদ্দার পেয়েছেন, মাল তৈরি করেছেন, বিক্রি করেছেন। এই সিং ভাইরা কিন্তু জেনে শুনে ওর বাবা মাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। রাগ থাকা তো খুব স্বাভাবিক ব্যাপার স্যার। মুশকিল হলো স্যার, এগুলো কিন্তু সবই পরোক্ষ প্রমাণ। ওকে কিন্তু বোমা বানাতে দেখা যায়নি, বোমা উনি নিজেও ডেলিভারি করেননি। যে মৃত্যুতে উনি সন্তুষ্ট হবেন না, তারপরে এই ফিউনারেলের ব্যাপারটা এলো। যে চিঠি লিখেছেন সেটার ওপর ভিত্তি করে কিছুই এগোয় না। কিন্তু আমি জানতাম স্যার, একজন সিংয়ের মৃত্যুতে উনি সন্তুষ্ট হবেন না। তারপর ওই ফিউনারেলের ব্যাপারটা এলো, অন্য দুই ভাইও আসবেন, পত্রিকাতে খবরও পাওয়া গেল। মিস্টার ওডিন আবার কাজে লাগলেন। এবার উনি জানতেন না তাঁর উপর নজর রাখা হচ্ছে, প্রত্যেকটা মুভ রেকর্ড করা হচ্ছে। ফুলের গুচ্ছ কিনে কাগজের মোড়কে যখন প্লাস্টিক এক্সপ্লোসিভ জড়াচ্ছেন, এসব ক্ষেত্রে যেটা সবচেয়ে কঠিন, অর্থাৎ ট্রিগারিং মেকানিক্স, যাতে কাগজগুলো খুললেই সেটা তৎক্ষণাৎ কাজ করে, সেটাকে যখন বসাচ্ছেন সেটাও ফোকাস করে তোলা হলো। তারপরের ঘটনা তো সব আপনারা জানেন। ওর পেছন পেছন আমরা গেলাম, ফুলটা হাতে দিতে না দিতেই ওকে অ্যারেস্ট করলাম। সবই স্বীকার করেছেন উনি। অত্যন্ত ট্র্যাজিক ব্যাপার। পুলিশের কাজ স্যার নচ্ছাড়। আপনি তো মশাই অমল মিত্রের কেস কাঁচা করে দিয়ে এলেন। কেন স্যার? ওই যে বল্লবীর মাথায় ঢুকিয়ে দিয়ে এসছেন, অমল মিত্র নাকি আঙ্কেলের ডেলগেসু বেহালার সাউন্ড বক্সে চুইংগাম ফেলেছেন আওয়াজটাকে ড্যাম্প করতে। উদ্দেশ্য বল্লরীর বয়ফ্রেন্ডের বাবার ওপর আঙ্কেল যাতে এত রেগে যান যে বল্লরী বিয়েতে আপত্তি করেন। কি মুশকিল স্যার, আমি কি তাই বলে এসেছি? ইশারায় তো বলেইছেন। বলে থাকলে ভুল বলেছি স্যার। মানে স্যার, ওই বিস্ফোরণের পরে পুলিশ সিকিউরিটি ক্যামেরায় তোলা ছবিগুলো সবই পরীক্ষা করেছে। কীর্তিটা ওই যমজ দুই ভাইয়ের। হ্যাঁ, এটা অবশ্য স্যার আমার আগেই বোঝা উচিত ছিল। এইভাবে বিপ্লবকে হেনস্থা করার চেষ্টা শুধু চাইল্ডিশ নয় স্যার, রিস্কি। কিন্তু বেচারা অমল, ওর জন্যে তো কিছু করা দরকার। ও তো দুদিক থেকেই শেষ। বল্লবী ভালোবাসে বিপ্লবকে, অমল বেহালা নষ্ট করুক বা না করুক, আর আঙ্কেলও গন। আমার শুধু একটাই দুঃখ বাবু, বাপিটার কিছু হলো না। বিপ্লব গন হলে বাপির তবু একটা চান্স থাকতো। কেন স্যার? বেব ম্যাডাম তো আছেন। একেনবাবুকে না মাঝে মাঝে খুন করতে ইচ্ছা করে। শুনছিলে একেনবাবু সিরিজের গল্প বেসুরো বেহালার পরের কাহিনী। রচনা সুজন দাশগুপ্ত। একেনবাবুর ভূমিকায় ছিলেন সুমিত সমাদ্দার, বাপির ভূমিকায় ছিলাম আমি অনুভব, প্রমথর ভূমিকায় ছিল রণদীপ, ওডিনের ভূমিকায় ছিল রক্তিম, বেভের চরিত্রে ছিল ত্রিনাঞ্জনা, আঙ্কেলের চরিত্রে ছিল শান্তম, আন্টির চরিত্রে ছিল পিয়ালি, অমলের চরিত্রে ছিল স্নেহাদ্রি, রবার্ট দত্তর চরিত্রে ছিল কৌশিক, সার্জেন্ট বিলের চরিত্রে ছিল লিও এবং প্রীতমের চরিত্রে ছিল আসঞ্জন। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব, বিশেষ সহযোগিতায় সঙ্গে ছিল লিও। একেনবাবুর থিমটা কম্পোজ করেছে সৌরভ ভট্টাচার্য, পোস্টার ডিজাইনিং ঋদ্ধিরাজ পালিত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প এবং উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।